ফৌজিয়া, ওই ফৌজিয়া, হারামি, কই তুই? ফৌজিয়া ওয়াশরুম থেকে দৌড়ে বের হলো। কি হলো রে? এমন গরুর মতো হাম্বা হাম্বা করছিস কেন? বাদ দে, সবকিছু আগে বল, আকাশ কোথায়? ফৌজিয়া মনিরের কাছে এসে বলল, কে? আমার ভাইকে খোঁজ করছিস কেন? সামথিং সামথিং নাকি? হো হো করেই হেসে বলল। চোখ গোল গোল করে মনিরা বলল, হারামি, মার খাবি নাকি বলবি? কোথায় আবার? দেখ, কোথাও কোনো কাজ করছে হয়তো। না, ও নাকি বাড়িতে নেই। আঙ্কেল আন্টিকে বললো আজ 9 তারিখ, ও নাকি কোথায় গেছে। 9 তারিখের কথাগুলো শুনে ফৌজিয়ার মুখের হাসিটা চলে গেল। সে বিছানায় বসে পড়ল। সবাই এত ব্যস্ত যে আজকের ডেটটা কারোই মনে নেই। কি হলো তোর? আর বল, কোথায় গেছে ও? আর আজকে কি? আজকের এই দিনে ওর মা ওকে একা করে চলে গিয়েছে না ফেরার দেশে। মনিরও কেন জানি এটা শুনে একটু দুঃখই লাগলো। জানিস, শুনেছিলাম ওর নাকি একটা সুখী পরিবার ছিল, কিন্তু ওর ভাগ্যটাই খারাপ। ওর মায়ের ক্যান্সার ধরা পড়ে, তাতে মা মারা যায়। অনেক চিকিৎসা করিয়েও বাঁচাতে পারেনি। তখন আকাশের বয়স 10 বছর। পরে ওর বাবা নাকি আরেকটা বিয়ে করে। থেমে গেল ফৌজিয়া। তার চোখে পানি ভিড় করছে। মনিরা হালকা ইমোশনাল হয়ে, কি হলো, থামলি কেন? বল না, তারপর কি হয়েছে? বলেছি না, ওর ভাগ্য অনেক খারাপ। ওর বাবা আরেকটা বিয়ে করে। কয়দিন ভালো থাকলেও পরে শুরু হয় সৎমার অত্যাচার। ঠিক মতো খেতে দিত না, ঘরের সব কাজ করাতো, আর দিন শেষে মিথ্যা বলে ওর বাবার কাছ থেকে মার খাওয়াতো। 2 বছর এই অসহ্য যন্ত্রণা সহ্য করেছে আকাশ। হঠাৎ একদিন আকাশ দেখে তার সৎমা তার ভাইকে অনেক টাকা দিচ্ছে, আর আকাশের সৎমাও আকাশকে দেখে ফেলে। রাতে ওর বাবা বাড়িতে আসলে আকাশের সম্পর্কে অনেক বাজে কথা বানিয়ে বানিয়ে বলে, আর বলে আকাশ নাকি তার গায়ে হাত তুলেছে। অনেকগুলো দাগও দেখায়, যেগুলো সে নিজেই করেছিল। এসব দেখে আকাশের বাবা আকাশকে প্রচুর মারে, মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ফৌজিয়া মনিরের দিকে তাকিয়ে দেখে মনিরের চোখে পানি। ফৌজিয়া নিজের চোখের পানি মুছে বলল, বাহ, তোর চোখে পানি? এটা তো অবিশ্বাস্য। একটা মানুষ এত পাষাণ হয় কি করে? সে তো মেয়ে মায়ের জাত। তাহলে একটা ছোট বাচ্চার সাথে এমনটা কি করে করতে পারলো? তুই এটা বলছিস? আগে নিজেকে শুধরা, পরে অন্যকে বলিস। তুইও তো কম অত্যাচার করিস না। গরিব মানুষদেরকে তো মানুষ বলে মনেই করিস না। যাই হোক, সেটা তোর ব্যাপার। কিন্তু দুদিন ধরে পেটে কিছু পড়েনি, খোদায় কলিজাটা পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই। খেতে আর এমনি এমনি খেতে দেবে না। 12 বছরের একটি ছেলে আর কতক্ষণ না খেয়ে থাকতে পারে? দুনিয়া বড়ই নিষ্ঠুর। কতজনের কাছে গেছি কাজের বিনিময়ে খাবার চাইতে, কিন্তু সবাই দূর দূর করে তাড়িয়ে দিছে। সবাই বলে কোনো কাজের লোকের দরকার নেই। পানি খেয়ে আর কতক্ষণ থাকা যায়? সন্দেহ এসেছে, এখনো কোনো কাজ জোগাড় করতে পারিনি, তাই পেটে কিছুই পড়েনি। একটু পানি খেয়ে রাস্তায় ফুটপাতে গাইলে দিলাম, আমার নাম আকাশ। ব্যাস, এতটুকুই পরিচয়। তবে আমার বাবা আছে, মা অনেক আগেই দূর আকাশে তারা হয়ে গেছে। কিন্তু আকাশকে আমার বাবা মা মেঘে ঘর থেকে বের করে দিছে। কি দোষ ছিল? কিন্তু আমাকে আমার বাবা মেরে ঘর থেকে বের করে দিছে। কি দোষ ছিল আমার? বিনা দোষে এত কিছু সহ্য করতে হচ্ছে। আমি তো কিছুই, বরং সবকিছু তো সৎমাই করেছে। খোলা আকাশের নিচে শুয়ে আমি তারার দিকে তাকিয়ে ভাবছি এসব কথা। এসব ভাবতে ভাবতে কখন আমার চোখেতে পানিতে ভরে গেল সেটা আমি নিজেও জানি না। আমার খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মু, কেন চলে গেল আমায় ছেড়ে? একটু এসে দেখে যাও, তোমার বাবু ভালো নেই। আজ 3 দিন ধরে না খাওয়া, খুব ক্ষুধা লেগেছে। কিন্তু কি খাবো? খেতে দেওয়ার তো লোক নেই, আদর করে খাইয়ে দেওয়ারও লোক নেই। কেন আমাকে একা রেখে চলে গেলে? চোখের পানি চোখ থেকে গড়িয়ে রাস্তায় পড়ছে। এমন সময় একজন লোক আমার সামনে দিয়ে ছুটে গেল রক্তাক্ত অবস্থায়, আর তার পেছনে 2জন পুলিশ। আমি ওদের দেখে অনেক অবাক হলাম। আমি মনে মনে ভাবছি কি হচ্ছে একটু দেখা দরকার, তাই আমি ছোট ছোট পায়ে গেছি ওদের দিকে। কিছু দূর যেতেই আমি দেখতে পাই লোকটা নিচে মাটিতে পড়ে আছে, আর পুলিশ দুটো গান পয়েন্ট করা এগোচ্ছে। কত বছর পর তোকে পেয়েছি, এবার আমার প্রমোশন কে আটকায়? পুলিশের একজনের নাম জাবির। সে মোবাইল বের করে কমিশনারকে ফোন দেয় আর বলে, স্যার, আমরা কবির কে ধরে ফেলেছিলাম, কিন্তু আমার সাথে যে ছিল তাকেও গুলি করে মেরে দেয়, তাই আমিও তাকে ইনকাউন্টার করে দিচ্ছি স্যার। ফোন কেটে দেয় জাবির। জাবিরের সাথে থাকা লোকটা জাবিরের দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। সে কিছু বলার আগেই ডিসকাউ করে বুকের বাপাসে গুলি করে দেয় জাবির।
সরি, তাহলে তুই আমার সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছিলি, তাই এমনটা করতে হলো। মাফ করে দিস প্লিজ। তুই একটা সাইকো জাব্বির। এভাবে কতদিন লুকিয়ে থাকবি? একদিন তোর সব কিছু সামনে আসবে। আমি ভবিষ্যৎ সম্পর্কে ভাবি না, তাই কাজটা ফিনিশ তো করি আগে। আর তুইও আমাকে মাফ করে দিস, ভূত হয়ে যেন পিছে পড়িস না। আমি সব লুকিয়ে লুকিয়ে দেখছিলাম আড়াল থেকে। আমার মনে হচ্ছে পুলিশ লোকটা খারাপ, তাই আমি বেশি না ভেবে আমার পাশে পড়ে থাকা পাথরটা নিয়ে গায়ের সব জোর দিয়ে একটু মেরে দেই। জাবির যখন গুলি করবে ঠিক তখন একটা পাথর সে জাবিরের মাথায় লাগে। এতটা জোরে যে তার সামনে সবকিছু কালো হয়ে আসছে, আর হাত থেকে গানটা মাটিতে পড়ে যায়, আর সে মাথা ধরে বসে পড়ে। আমি আড়াল থেকে বেরিয়ে শুয়ে থাকা লোকটিকে বললাম, তাড়াতাড়ি পালিয়ে যান আপনি। এটা শুনে লোকটা আমার দিকে তাকালো। সে দেখে একটা ছেলে, দেখতে সুন্দর, কিন্তু আমার তো জামা কাপড় একদম ময়লা। কবির ভাবে সে যদি পালিয়ে যায় তাহলে জাবির তো আমাকে ছাড়বে না। তাই কবির এসে আমার হাত ধরে আর বলে, ও অনেক ভয়ঙ্কর, তুইও আয় আমার সাথে। বলে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতেই আমার শরীরের বাকি শক্তিটুকু ফুরিয়ে গেল। 3 দিন ধরে না খাওয়া, তাই রাস্তায় পড়ে গেলাম। অনেক কষ্ট হচ্ছে, যেন মৃত্যু খুব কাছাকাছি চলে এসছে। অনেক পানি পিপাসা পেয়েছে, তাই পানি পান করতে লাগলাম। কবির সাহেব এটা দেখে একটু ভয় পেয়ে যায়, তাই আমাকে কোলে করে পাশের একটা দোকানে নিয়ে যায়। একটু করে কেক আর একটু পানি খাওয়াচ্ছে। সে আমাকে দেখে বুঝতে পেরেছে যে আমি ক্ষুধার্ত। রাত 12টা। কবির আর আমি বসে আছি উদ্দেশ্য ঢাকা। আমি কবিরের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়েছি। আমি চাই না এখানে থাকতে, মুখোমুখি হতে চাই না আমার বাবা মায়ের। কিছুক্ষণ পরে আমি একটু সুস্থ। তখন কি নাম তোর? আমাকে কেন বাঁচালি? আমার নাম আকাশ। আমার মনে হলো ওই পুলিশটা খারাপ, তাই। তোর বাড়ি কোথায়? বাবার নাম কি? একটু ভেবেই বললাম, আমার কেউ নেই, আমি একা, থাকার কোনো জায়গাও নেই। লোকটি আমার মুখটা আলতো করে সে বলে, ভালোই মিথ্যা বলতে পারিস তো। আমি মিথ্যা বলিনি। মানুষের মুখ মিথ্যা বলে, কিন্তু চোখ নয়। তুই চাইলে আমি জিজ্ঞাসা করব না, তবে তুই চাইলে আমি তোকে আমার সাথে নিতে পারি। বল, যাবি আমার সাথে? লোকটি হচ্ছে একজন গ্যাংস্টার। পরিবার বলতে কেউ নেই, সবাই মারা গেছে। না, সবাইকে মেরে ফেলা হয়েছে। মেরেছে ডার্ক মাফিয়া। সকালে মিষ্টি সূর্যের আলো আমার চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমি লোকটির হাঁটুর উপর শুয়েছি, আর তার হাত আমার মাথার উপর। আমার জন্য আজ অনেক শান্তি লাগছে। কিছুক্ষণ পর লোকটির ঘুম ভাঙল। বাস স্টেশনে থামার সাথে সাথে 5 থেকে 6টা গাড়ি এসে থামলো স্টেশনে। আমার হাত ধরে নিচে নামালো। গাড়ি থেকে অনেক লোক নামলো। আরেকজন ছুটে আসলো কবিরের কাছে। স্যার, আপনি ঠিক আছেন তো? আমরা অনেক টেনশনে ছিলাম। আমি ঠিক আছি। আর এ আমাকে সামনে নিয়ে বলল, আমাকে বাঁচিয়েছে, তাই আজ থেকে এই আমার ছেলে আকাশ, আকাশ চৌধুরী, আর তোমাদের ছোট সাহেব। এভাবেই দিন কাটে। 12 বছর পরে দুবাই চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানি। রহমত মেয়ে ছুটছে বসের কেবিনের দিকে। রহমত এখন আর বডিগার্ড নেই, সে এখন কোম্পানির ম্যানেজার। অনুমতি না নিয়ে দরজা খুললেই রহমত বলল, অবশ্য তাকে পাওয়ার দেওয়া হয়েছে। স্যার, ড্রাগনের লোকেরা গাড়ি আটকে দিয়েছে। মাল সময় মতো ডেলিভারি না হলে আমাদের কোম্পানির অনেক লস হবে। কবি চৌধুরী বসে একটা ফাইল দেখছিল। রহমতের দিকে তাকিয়ে চশমা খুলল আর বলল, খোঁজ নাও, আকাশ কোথায়? রহমত আমার নাম্বারে ফোন দিছে, কিন্তু ফোন সুইচ অফ। স্যার, আকাশবাবুর ফোন তো অফ। মুখ কালো করে রহমত বাবু বলে ডাকে আমাকে। কবি চৌধুরী একটু হাসলো। আরে রহমত, এত টেনশন নিও না, জাস্ট চিল। শুনশান রাস্তা, দুই পাশে মরুভূমির বালি চিকচিক করছে, 2 গাড়ি ভর্তি মাল। বস, আমরা প্রায় পৌঁছে গেছি। ড্রাগনের চালা ফোনে, তোদের কয়জন আসোস? বস, আমরা 10 জনের মতো আছি। সাবধানে মাল গোডাউনে রেখে দিবি। এসব বলছে এমন সময় হঠাৎ করে একটা গুলি এসে চালার পাশে বসে লোকটার মাথায় লাগে। এতে রহিমের হাতে থাকা ফোনটা পড়ে যায়। সে দেখে ওর পাশে বসে থাকা লোকটির কপাল ফুটো হয়ে গেছে, আর তার সামনে গ্লাসও ফুটো হয়ে আছে। তাই সে ফুটো অনুসরণ করে সামনের দিকে তাকায়। এদিকে ড্রাগ ফোনে হ্যালো হ্যালো করে যাচ্ছে। রহিম দেখলো তাদের সামনে একটা ল্যাম্বরগিনি কার,
আর গাড়িতে হেলান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে, মুখে সিগারেট, এক হাত দিয়ে খাচ্ছে, আর অন্য হাতে একটা M4A1 গান তার গাড়ির সাথে হেলান দিয়ে রাখা। ছেলেটি দেখতে সুন্দর, মুখে খোঁচা খোঁচা দাড়ি, লম্বা 6 ফিটের মতো, কালো প্যান্ট, সাদা শার্টের উপরে কালো ব্লেজার, আবার কালো শু, চুলগুলো স্টাইল করা, চোখে কালো সানগ্লাস, সব মিলে যেন ম্যান ইন ব্ল্যাক। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটাই আমি, সেই 12 বছরের আকাশ চৌধুরী। ড্রাগনের লোকেরা গাড়ি থামিয়ে সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। রহিম চিৎকার করে বলল, যা সবাই, ওর লাশ দেখতে চাই আমি। সবাই যে যার মতো ছোটাছুটি, কাটারি, রামদা, রড এসব নিয়ে ছুটে আসছে আমার দিকে। আমি গানটা গাড়িতে রেখে সিগারেট টানতে টানতে হেঁটে সামনের দিকে ঘুরছি। একজন আমাকে রামদা দিয়ে মারতে আসলে ওর পেটে একটা ঘুষি মেরে ওর কাছ থেকে রামদাটা নিয়ে লোকটার গলায় চালিয়ে দিই, আর তার মাথাটা নিচে গড়িয়ে পড়ে। এটা দেখে বাকি সবাই একটু ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এখন বুঝতে পারছি সকাল থেকে কেন এত হাত চুলকাচ্ছিল। এই তোরা দাঁড়িয়ে গেলি কেন? আমার কাছে তোদের সাথে গল্প করার টাইম নেই, সো কাম অ্যান্ড ফিনিশ মি, বলে আবার মুখে সিগারেট দিলাম। এবার একেবারে সবাই চলে আসলো আমার দিকে। 8টা লাশ রাস্তায় পড়ে আছে, আমার জামা কাপড়ের মুখে রক্ত লেগে আছে। সিগারেট শেষ হয়ে এসছে, তাই নিচে ফেলে পা দিয়ে পিষে দিলাম। ট্রাকের সামনে রহিম দাঁড়ানো আছে, সে তো ভয়ে আত্মরা হয়ে গেছে। আমার দিকে তাকালাম, হাত উঁচু করে ডাক দিলাম রহিমকে। রহিম মাথা নাড়িয়ে বলল, না দূর শালা, আয়, তোকে কিছু করবো না, তোকে আমার পছন্দ হয়েছে রে। আমি পিছনে নিজের গাড়ি কাছে চলে গেলাম। রহিম এখনো আগের জায়গায় দাঁড়ানো। ওই, তোকে আসতে বলছি না এখানে। রহিম ভয় পেয়ে আমার কাছে চলে এলো। কোমর থেকে একটা গান বের করে রহিমকে দিই, নিজের চশমাটা খুলে নেই আর বললাম, নে এবার মার। রহিম একবার আমার চোখের দিকে তাকায়, একবার হাতের দিকে। দূর, তোর দ্বারা হবে না, বলে আমি রহিমের বুকে গুলি করে দেই আর বলতে থাকলাম, কত সময় পেয়েছিস, এর মধ্যে আমাকে মেরে দিতে পারতিস। কিন্তু আমি নিজের শার্ট ব্লেজার খুলে নিচে ফেলে দেই। আমার জিম করা বডি বেরিয়ে আসে। গাড়ি থেকে পানির বোতল নিয়ে মুখ ভালো করে ধুয়ে নেই, আর পকেট থেকে ফোন বের করি, রহমত মামাকে ফোন করি। আর হ্যাঁ, আমি রহমতকে মামা বলে ডাকি। হ্যালো মামা। বাবু, তুই কোথায়? ফোন অফ কেন? আরে, এইদিকে আমাদের সর্বনাশ হয়ে গেছে। মামা, তুমি কি করে ভাবলে এই আকাশ চৌধুরী বেঁচে থাকতে আমাদের সর্বনাশ হবে? নতুন রাস্তায় লোক পাঠিয়ে ট্রাক নিয়ে যাও। রাখলাম, বাই। অফিসে। তো রহমত, বলেছিলাম টেনশন নিও না। হাসতে হাসতে কবি চৌধুরী বলল, আপনিও যেমন, আপনার ছেলেটাও তেমন। বলে রাগে গজগজ করতে করতে চলে গেল রহমত মামা। আসলে রহমত মামা কবি চৌধুরীর বন্ধুর মতো, আর আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। পরিবার বলতে আছে স্ত্রী, একটা মেয়ে, একটা ছেলে, কিন্তু তারা সবাই বাংলাদেশে। এটা দেখে কবি চৌধুরী আরো জোরে জোরে হাসতে লাগলো। ম্যাডাম ম্যাডাম, অনেক বেলা হয়ে গেছে, এবার ওঠেন, বড় সাহেব আপনাকে ডাকছে। ওই, ভাগ এখান থেকে, সকালে উঠেই তোর মতো ছোট লোকের চেহারা দেখতে চাই না। কাজের লোকটি বাইরে চলে গেল। কম্বলের মধ্যে থেকে লোকটা বেরিয়ে এলো। একটা মেয়ে, দেখতে অনেক সুন্দর, ঠিক যেন পরি। ডান গালে একটা তিলও আছে। নাম তাইবামণি। তার বাবাটাকে মনিরা বলে। ধনী বাবার একমাত্র মেয়ে, আদর পেয়ে বাদর হয়ে যাওয়ার প্রাণী এটা। বাবার পাওয়ার দেখিয়ে চলে সবসময়, অহংকারের জন্য পা মাটিতেই পড়ে না। ওর বাবা দেশের নাম করা বিজনেসম্যান আরহাম আহমেদ। মা ছোটবেলায় মারা গেছে, কিন্তু কে প্রথম দেখেই ছেলে মনে হবে সবার, কারণ পোশাক ছেলেদের মতোই পড়ে। মনিরা ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার বাবা তার জন্য খাবার টেবিল অপেক্ষা করছে। গুড মর্নিং পাপা। গুড মর্নিং মাই প্রিন্সেস। তো ঘুম কেমন হলো? ভালো, তবে আমি তোমাকে কতবার বলছি যে কোনো ছোট লোক যেন আমার ঘরে না ঢোকে। সামনে দাঁড়ানো কাজের লোকের দিকে তাকিয়ে বলল, হয়েছে, এখন খেয়ে নাও। আরমান আহমেদ তার মেয়ের খাবার প্লেটে বেড়ে দিচ্ছে। মনিরা খাচ্ছে, এমন সময় তার কাশি লাগে। তার গ্লাসে পানি নেই, জগে একটু দূরে, তাই একটা কাজের মহিলা জগেনে গ্লাসে পানি ঢেলে দেয়, আর ঠিক তখনই ঠাস করে একটা চর মেরে দেয়। মনিরা কাশি লাগায়। একটা কাজের লোক ওর গ্লাসে পানি দিতে গেলে মনিরা ওই লোকটিকে কষে একটা থাপ্পড় দেয়। কত বড় সাহস তোর, তুই আমার গ্লাসে হাত দিস? তোকে আমি। আবার চর মারতে গেলে আরমান আহমেদ ওকে আটকায়, আর ইশারে কাজের লোকদের চলে যেতে বলে। মনিরা তার বাবার দিকে তাকায়। মনিরা, এটা কিন্তু অনেক বড় বাড়ি। আচ্ছা, তুমি তো ওদের দেখতে পারো না, তাহলে ওদের বিদায় করে দিই, কি বলো? দাও, ওদের মুখ আমি আর দেখতে চাই না, যত সব। তাই বলে দিই। তাহলে আমাদের বাড়ির সব কাজ তোমাকে আর আমাকে করতে হবে। রান্নাঘর পরিষ্কার করা, সব কিছু দেখাশোনা, কি বলো, করতে পারবে তো?
যদি পারো তাহলে আমি ওদের বিদায় করে দিচ্ছি। মনিরা কোনো কিছু বলল না, সোজা নিজের রুমে চলে গেল। রুমে বসে সে ভাবছে, পাপা তো কথাগুলো ঠিকই বলেছে, কিন্তু ওদের যে সহ্য হয় না আমার। রাতে কবি চৌধুরী বাড়িতে সবাই বসে টিভি দেখছে। আমি তখন দরজা খুলে পিছন দিক দিয়ে বিনা শব্দে নিজের রুমের দিকে যেতে লাগলাম। আকাশ, এই দিকে আয়। ইস, কিভাবে বড় আব্বু, তুমি তো অন্যদিকে ফিরেছিলে। আমি কবি চৌধুরীকে বড় আব্বু বলে রাখি, কারণ আমার আব্বু আছে, সেই শুধুমাত্র আমার আব্বু। ভুলে যাস না আমি তোর কে হয়, আর তোকে সেই ছোটবেলা থেকে চিনি আমি। তাই আমার সাথে চালাকিতে পেরে উঠবি না। আচ্ছা বলো, কি বলবা? অনেক ট্রায়ার আছে। ফৌজিয়ার বিয়ের ডেট চলে এসেছে, তাই 2-1 দিনের মধ্যে রহমত আর তোকে বাংলাদেশে যেতে হবে। সব কিছু গুছিয়ে নে। ফৌজিয়া রহমত মামার মেয়ে? তুমি যেটা বলবে সেটাই হবে। আমি কখনো বাবার কথার অবাধ্য হই না। এখন যা, ফ্রেশ হয়ে খেতে আয়। ওকে বলেই চলে গেলাম। রুমে গিয়ে শাওয়ার নিয়ে বাইরে এসে ফোনটা হাতে নেই। ডাইনি নামে একটা নাম্বারে কল দিলাম। এটা ফৌজিয়া। আমি তাকে ডাইনি নামেই ডাকি, নিজের বোনের মতোই ভালোবাসি। ফৌজিয়া দেখতে অনেক সুন্দর, অনেক ভদ্র, মনে কোনো অহংকার নেই। হ্যালো ভাই। কেটে ডাইনি, কেমন আছিস? ভালোই। ভালোই তো থাকবি, কারণ আমাদের জালে তোর তো হয়নি। এখন আমাদের ভোলা ভালা দুলাভাইটাকে শেষ করবি। বুঝেছি, তোর মার খাইতে ইচ্ছা করছে। তো কবে আসবি? পরশু। বল কি কি লাগবে আমার একমাত্র বোনটা। আমার কিছু চাই না, তুই আসলেই হবে। মামি, রিমন ওরা কোথায়? সবাই কাজে ব্যস্ত, আমি বসে বোর হচ্ছি। তুই তাড়াতাড়ি আয়। ওকে বাই বলেই রেখে দিলাম। ওরা কেউ আমার প্রফেশন সম্পর্কে কিছুই জানে না, মানে আমি যে গ্যাংস্টার এটা ওরা জানে না। ওরা সবাই জানে আমি একটা ভদ্র ছেলে, যেখানে ব্যবসা সামলাচ্ছি। পরের দিন মনিরাকে আরমান আহমেদ ঘুম থেকে ডেকে তুলল। ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে কলেজে বেরিয়ে পড়লো। নিজের গাড়ি নিজে চালাচ্ছে কলেজে যাওয়ার জন্য। মনিরা অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আর সাথে আছে বাপের দান করা কয়টা বডিগার্ড। কলেজে মন খারাপ করে বসে আছে, কারণ তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে কয়েকদিন পর, আর সেটা হলো ফৌজিয়া। হঠাৎ কলেজের ডিপির ভাই রবিন মনিরের কাছে এসে বলল, হাই মনি, কেমন আছো? একে দেখলেই যেন মনিরা রাগে গা চলে। সবসময় মেয়েদের শরীর টাচ করার ধান্দায় থাকে, তবু মুখে হাসি এনে বলল, মার খেতে না চাইলে ফুট এখান থেকে। কাছে এসে রবিন বলল, হে বেবি, কি বলে এগুলা? রবিন একটু কাছে আসে মনির একটা থাপ্পড় মেরে বলে, কুত্তার পা, বলছে এখান থেকে চলে যেতে। তা না করে তুই আমার দিকে এগিয়ে এসেছিস, সাহস কত বড় তোর! বলেই মিডল পয়েন্টে লাথি মেরে দেয়। এদিকে এয়ারপোর্টে বড় আব্বু, আমি আর রহমত মামা দাঁড়িয়ে আছি। রহমত, খেয়াল রেখো, আমার কলিজাকে তোমার সাথে পাঠাচ্ছি। জানোই তো, ও আমার দুনিয়া। আমি চুপচাপ এসব শুনছিলাম। যার দুনিয়া হতে চেয়েছিলাম সেই তো দূরে ঠেলে দিল। কিন্তু ইনি ছোট আব্বুকে জড়িয়ে ধরলাম আর বললাম, নো টেনশন বড় আব্বু, মামা আছে তো। কি বলো মামা? স্যার আমি আছি তো। আমি থাকতে বাবুর কিছু হতে দিব না। আর নিজের খেয়াল রেখো, আর সময় মতো চলে আসবা, কেমন? আর গিয়ে ভদ্র ছেলে হয়ে থাকবি, ভুলে যাবি না, ওটা কিন্তু তোরও বাড়ি। বিদায় নিয়ে প্লেনে উঠে পড়লাম বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টে আমার কাছে 3টা লাগেজ, আবার একটা ব্যাগ। বাবু, এত ব্যাগে কি কি রাখছস? তোমাদের কেন বলবো? মনে আছে তো, তুই এখন ভদ্র ছেলে। কথা বলতে বলতে বেরোচ্ছে, এমন সময় একটা ছেলে ছুটে আসলো আমাদের দিকে। এসেই মামার পায়ে হাত দিয়ে সালাম করলো। মামা তাকে পা থেকে তুলে জড়িয়ে ধরলো। কেমন আছো আব্বু? ভালো। তুই আর বাকি সবাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি। তো চল যাওয়া যাক। কি একজন তো আমাকে ভুলেই গেছে। রিমন আমার দিকে তাকিয়ে বলল, আপনি কে? আপনাকে তো চিনলাম না। ভাবুক হয়ে বলল রিমন, মামা আমি গেলাম, আমি আর যাবো না। একটু মন খারাপের অ্যাক্টিং করলাম। আরে আরে, তুই চলে গেলে আমার মাথায় একটাও চুল রাখবে না ওই ডাইনি। তাই তোকে আমার চুলের কসম, তুই যাস না, ফিরে আয়। আরে কি বলে না কানে, হ্যাঁ যেও না সাথী ও। আর আমি, তুই শুধরবি না তাই না? আমি রিমনকে জড়িয়ে ধরলাম। আমি আর রিমন ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু। রাত 11টায় রহমত মামার বাড়িটা অনেক বড় আছে, আর বিয়ে বলে সাজানো দেখতে অনেক সুন্দর লাগছে। রিমন দরজায় কলিং বেল দিচ্ছে। রিমনের আম্মু
নুসরাত বেগম দরজা খুলে মামাকে জোরে ধরে কান্না শুরু করে দিল। আরও অনেক কিছুই বলল। মামির সাথে কথা বলে নিলাম। আমরা আসার সময় খেয়ে নিয়েছিলাম, তাই না খেয়ে রুমে চলে গেলাম। হ্যাঁ, এ বাড়িতে আমার জন্য আলাদা রুমও আছে। ফ্রেশ হয়ে ঘুম। সকালবেলা আকাশ, এই আকাশ, অনেক বেলা হয়েছে, ওঠ। কত কাজ পড়ে আছে, বিয়ে বাড়ি বলে কথা। আমি আড়মোড়া করে উঠতেই ডাইনিটা লাফাইতে লাফাইতে আমার রুমে প্রবেশ করলো। এসে আমার বিছানায় বসে পড়লো। নাও, শুরু হয়ে গেল। আকাশ, ফ্রেশ হয়ে নিচে আয়। বলেই মামি চলে গেল। ভাই, আমার জন্য কি এনেছিস? কিছু না, তুই তো বলেছিলি তোর কিছু চাই না। ও, নতুন বউটার মন খারাপ হয়ে গেল বুঝি। এখানে লাল লাগেজটা তোর জন্য, যা দেখ কিছু পছন্দ হয় কিনা। আমি 3টা লাগেজ সাথে নিয়ে এসেছি। লালটা ফৌজিয়ার, কালোটা বাড়ির সবার জন্য, আর সাদাটা নিজের বাবার জন্য, যে কিনা আমাকে বাড়ি থেকে বের করে দিছিল। আমার বাংলাদেশে আসার 2টাই উদ্দেশ্য। 1, ফৌজিয়ার বিয়ে। 2, বাবাকে এক পলক দেখা। হি হা হা হা, তোর বাংলাদেশ আসার অপেক্ষায় ছিলাম এতদিন। কবির চৌধুরী, তোর জন্য আমি আমার চাকরি হারিয়েছিলাম, জেলে যেতে হয়েছিল তোর জন্য। আমি তোকে বাঁচতে দিব না। টেবিলের মতো হেসে হাতের মধ্যে পিস্তল ঘুরিয়ে বলল জাবির। জাবির তার একটা কর্মীকে বলল, খবর নে কবির চৌধুরীর সম্পর্কে। আমি সকাল থেকে কাজ করছি, এমনভাবে আছি যে কেউ বুঝতে পারবে না যে আমি একজন কোটিপতি। একটা টি-শার্ট, একটা প্যান্ট আর এক জোড়া স্যান্ডেল পরা। দেখে মনে হচ্ছে, না কেমন মনে হচ্ছে আপনারাই ভেবে নিন। ফৌজে বাইরে শুকি মারছে, আমি সেটা খেয়াল করছি। সে আমার কাছে চলে আসলো আর বলল, ভাই। আমার হাত ধরে করুণ লোকে তাকালো। আমি একটু হেসে বললাম, বল কি লাগবে। আমি জানি ফৌজের এমন লোক মানে ওর কিছু চাই, কারণ নিজের বোন ভাবি থাকে, তাই তার সবকিছু জানা কর্তব্য। ইস, আমার যে কেন একটা বোন থাকলো না। ও শপিং মলে আসবে, আজকে আমিও যাব, প্লিজ কিছু কর। যেতেই হবে? হুম। তুই যে কি মামি মামা, আমি কি বলবো এখন? জানি না, প্লিজ প্লিজ। ভাই তুই কত ভালো, কিউট পিউট, সোনা ময়না টিয়া ভাই আমার। থাম, ভাবতে দে আগে। যাক বাবা, কত কষ্টে বের হতে পারলাম। এখান থেকে ডান দিকে যা। আমি গাড়ি ড্রাইভ করছি, মল তো ওইদিকে না, তাহলে ওইদিকে কেন যাবি? আর আমাকে চেঞ্জ করারও টাইম দেস নাই। কেমন বাজে দেখাচ্ছে। ওরে আমার হনুমান ভাই, যেই না চেহারা তাতে আবার বাজে। বেশি কথা না বলে ওদিকে চল। মনিরা তাদের বাড়ির সামনে সেজে গুজে দাঁড়িয়ে আছে। ফৌজি ওকে নিতে আসবে। কালো গাউনে থাকা, সাথে হালকা মেকআপ, জাস্ট ওয়াও। আজ যেন সে পরিদের সাথে কম্পিটিশন করে তাদের হারিয়ে দিতে পারবে। আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ আমার চোখ গেল একটা গেটের সামনে দাঁড়িয়ে থাকা পরির দিকে, থুকু একটা মেয়ের দিকে। ওকে দেখেছেন, আমার পুরো দুনিয়া থেমে গেল। স্লো মোশনে মেয়েটির চুল উড়ে মুখে চলে এলো। মেয়েটির কানের পিছনে চুল গোজানো, জাস্ট ক্রাশ। আমার হৃদস্পন্দন বেড়ে এতটাই যে বেড়ে গেছে যেন ভিতরে কেউ ঢোল পেটাচ্ছে। হঠাৎ আমি মেয়েটির চোখ থেকে ফিরে নিই চোখ। নিজেকে বলতে থাকলাম, কন্ট্রোল আকাশ, কন্ট্রোল। এসব মোহিত হলে চলবে না, তোকে যে তোর বড় আব্বুর কথা শুনতে হবে। বলে আবার মেয়েটির দিকে তাকালাম। যাই হোক, মেয়েটা অনেক সুন্দর। ফৌজিয়া মেয়েটার পাশে আসায়, ভাই এখানে দাঁড়াও, আয় উঠে আয়। ফৌজিয়া মনিরাকে বলল। মনিরা একবার আমার দিকে তাকালো ভালো করে। তোকে আমি কতবার বলবো যে এসব ছোট লোক চাকর বাকর নিয়ে আমার সাথে দেখা করতে আসবি না। মনে কি বলছিস এইসব? আমি এত সময় মেয়েটি সম্পর্কে যা ভেবেছিলাম, এই মুহূর্তেই সব পানিতে ধুয়ে গেল। এখন আমার চোখে মেয়েটি সুন্দর নয়, বরং অহংকারী। তোকে আমি বারবার বলেছি ড্রাইভার না নিয়ে আসতে, এনেছিস ভালো কথা। ওর কাপড় চোপড় দেখেছিস, কতদিন পরিষ্কার করে না, মনে হচ্ছে কোন এক ফকির। গাড়িতে না উঠে গাড়ির বাইরেই দাঁড়িয়ে কথাগুলো বলছে। আমার হাসি পেল কথাগুলো শুনে, আবার রাগ হচ্ছে। মনি তুই কিন্তু বেশি বলছিস। ও আমার আকাশ ভাই, তোকে বলেছিলাম দুবাই বিজনেসম্যান। আর রইলো কাপড়, ও কাজ করছিল, আমি ওকে ধরে নিয়ে এসেছি। ফৌজিয়া কড়া গলায় বললো এগুলো। এবার মনিরা আমার দিকে এক নজরে সামনের দিকে তাকিয়ে, সরি, আসলে আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আমি কিছু বলছি না, এক স্টাইলে সামনের দিকে তাকিয়ে আছি। চোখ দুটির আগে লাল হয়ে গেছে। সরি বললাম তো, আরে কিছু তো বলুন। আমি এবার মনিরার দিকে ফিরলাম, চোখে রাগ স্পষ্ট, কিন্তু মুখে হাসি নিয়ে বললাম, সরি ম্যাডাম জি, আমি অহংকারীদের সাথে কথা বলি না। আমি ফৌজিয়া আর মনিরা 3জনই মলে পৌঁছে গেলাম। পথে মনিরা অনেকবার আমার দিকে তাকালো, আমি এর একবার তার দিকে ফিরে তাকাইনি, কারণ আমি অহংকারীদের সহ্য করতে পারি না। তোরা যা, আমি আসছি। না তা হবে না, চল আমার সাথে। মনিরা এখন অনেক রাগ হচ্ছে,
যে আমি তার দিকে একবারও তাকাচ্ছি না। কিছু দূর যেতেই অভ্র চলে আসলো। আমি তাকে আগে থেকেই চিনি। আসলে ফৌজির বিয়ে যখন ঠিক করা হয়েছিল তখন আমি বাংলাদেশে ছিলাম। আর আমি ফৌজির ছোট দুলাভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? হ্যাঁ, আছি ভালোই। তা তোমার এই অবস্থা কেন? জামা কাপড়ের দিকে তাকিয়ে অভ্র বলল। আমি রাগে চোখে ফৌজির দিকে তাকিয়ে বললাম, শব্দ সেই ডাইনিটার। ওর নাকি আপ। আর বলতে পারলাম না। ফৌজি আমার মুখে হাত দিয়ে চেপে ধরেছে। আরে আরে কি করছো? ওকে বলতে দাও। এত কিছু শুনতে হবে না, চল যেটা করতে এসেছি সেটা করি। কড়া গলায় বলল ফৌজিয়া। হুম ওরা তিনজন সামনে আর আমি একটু পেছনে। দুলাভাই, এখন থেকে তাই শাসন। অন্য দিন তোগুলো বাদই দিলাম। ভেবে নিয়ে ডাইনিটাকে কি রাখবেন নাকি নিজে ডাইনি জামাই হয়ে যাবেন? তবে রে হারামি, তুই দাঁড়া। বলে আমার দিকে ছুটে আসতে লাগলো ফৌজে। অব্র ফৌজের হাত ধরে বলল, আমি তোমাদের ডাইনিটাকে নিজের কাছে রাখতে চাই, ও অনেক আপন করে। একে অন্যের চোখের দিকে তাকিয়ে আছি। আমি আস্তে করে ওদের কাছ থেকে চলে গেলাম আর বললাম, ও মা গো, ট্রু লাভ। আমি আর অব্র একটু দূরে বসে আছি আর ফৌজি আর মনিরা কেনাকাটা করছে। বুঝি না বাবু, মেয়েদের কেন এত কেনাকাটা লাগে? ভাব নিচ্ছে। তার ভাব দেখার টাইম নেই এই মনিরার। আচ্ছা, তুই তো বলেছিলি ওটা তোর ভাই, কিন্তু কেমন ভাই? ফৌজি হালকা এসে উত্তর দিল, আমার ভাই মানে আমার ভাই। ধরো, তোর সাথে কথা বলাই বেকার। আচ্ছা, এগুলো কার জন্য কিনছিস? চল তোকে একটা জিনিস দেখাই। ভাই, এখানকার সব থেকে কম দামি টি শার্টটা দেন তো। দোকানে একটা টি শার্ট বের করে দিল, যেটা দেখলে কেউ পছন্দ করবে না। ফৌজি সেটা হাতে নিয়ে বলল, আয়, তুই জানতে চাইছস না কেমন ভাই? ওরা আমার সামনে চলে আসলো। ফৌজিয়া টি শার্টটা আমার সামনে ধরে বলল। ভাই, এটা কেমন? আমি টি শার্টের দিকে না তাকিয়ে ফৌজিয়ার দিকে তাকালাম আর বললাম, এটা তোর পছন্দ হয়েছে? ফৌজিয়া মাথা নাড়ালো, তাহলে অনেক সুন্দর। আমি ওকে হাসি নিয়ে কথাটা বললাম, যা, এটা শীঘ্রই ট্রাই করে আমাকে দেখা। আচ্ছা ওয়েট কর। আমি ওটা নিয়ে ট্রাই রুমে চলে গেলাম। অব্র ফৌজিয়ার দিকে তাকিয়ে আছে। দেখেছিস কেমন ভাই আমার? হয়তো আপন না, তবে আপনের থেকেও আপন, যে আমার জন্য, আমার মুখের হাসির জন্য সব করতে পারে। অব্র এবার বুঝতে পারছে কি হচ্ছিল এখানে। আমি ওটা গায়ে দিয়ে বের হয়ে বললাম, কেমন হয়েছে? ফৌজিয়া বলল, ছি, কি বাজে দেখা যাচ্ছে, এক্ষুনি খোল। কি বলিস বাজে মানে? তোর না পছন্দ হয়েছিল? আমি ফৌজিয়াকে বকছি আর ফৌজিয়া আমার বকা খেয়ে হাসছে। মনিরও আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, বিশেষ করে আমার চোখের দিকে, যেন আমার চোখ কিছু বলছে। এটাই সে ভাবছিল। এই প্রথম সে কোনো ছেলেকে এত ভালো করে দেখছে। মনিরা লাইফে ছেলে বলতে তার বাবাই। আমার নাক ছিটকে কথা বলা দেখে মনিরা নিজে অজান্তে হো হো করে এসে উঠল। মনিরা হাসির শব্দ শুনে আমার বলতে বন্ধ হয়ে গেল। আমি এক পলক মনিরের দিকে তাকিয়ে চোখ নিচু করে নিলাম। আমি মনে মনেই ভাবলাম, না না, আর তাকাবি না, না তাকাস না। বেহা চোখ আমার কথাই শোনে না। আমি মনিরা সেই মুক্তচারা হাসি দেখছি। বেশি লাপাস না, এটা গল্প। রিয়েলে তোর সামনে 5টা দাঁত নেই আর হাসি, আহা হা। এটা কি হলো? আমি আশেপাশে তাকাচ্ছি, সবকিছু থমকে গেছে, শুধু মনিরা বাদে। সে হাসতে আছে। আমি ফৌজিয়া বাড়িতে ফিরে এলাম, মনিরাও সাথে আছে। কিন্তু এসে যা দেখি সেটা দেখে মাথায় রক্ত উঠে যায়। রহমত মামার বাড়িটা অনেক বড়। বাড়ির সামনে অনেক জায়গা, সামনে গেট। আমরা গেট দিয়ে ঢোকার সময় আশেপাশে তাকিয়ে দেখি সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ছুটে গেলাম। ফৌজি আর মনিরা সাথে আছে। পরে যেটা দেখলো সেটা আমি আশা করিনি। সবাই এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির মধ্যে সবকিছু ভাঙাচোরা, আর মামি অজ্ঞান হয়ে পড়ে আছে। মামার চুলগুলো এলোমেলো করা, রিমনের গাল বেয়ে রক্ত বেরোচ্ছে। আমি ওদের মাঝে চলে গেলাম। রিমন, কি হয়েছে? কি করেছে সব? কড়া গলায় বললাম। চোখ দিয়ে আগুন বের হচ্ছে আমার। আমার এমন অবস্থা দেখে রহমত মামা আমার কাছে চলে আসে। বাবু, তোরা কখন এলি? এখানে তো কিছুই হয়নি। মামার চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। রিমন, বল কি হয়েছে? কে করেছে সব? সাব্বির ফৌজিয়াকে পছন্দ করত, আর আজকে ওকে তুলে নিয়ে যেতে এসেছিল। ওই করেছে এসব। মাকে চড় মেরেছে, ফলে মা অজ্ঞান হয়ে গেছে। আমাকেও মারছিল, তখন বাবা ঠেকাতে আসলে বাবাকে ফেলে দেয়। চল আমার সাথে, বলে রিমনের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলাম। আকাশ, তুই কিন্তু তোর বাবাকে কথা দিয়েছিস, সেটা ভুলে যাস না। কথা দিয়েছি ভদ্র থাকার, তাই বলে আমার মাকে যে মারবে, যে আমার বাবা সমান মামাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, আর আমার ভাইকে মেরে রক্তাক্ত করবে, আর আমি এটা দেখে যাব, কিছু করব না, এমনটা আমি পারবো না।
আর এমন শিক্ষা তো তোমরা আমাকে দাওনি। বলে রিমনের হাত ধরে বেরিয়ে গেলাম। রহমত মামা আমাকে ভালো করেই চিনে, কি করতে চলেছে সেটা আগে থেকে বুঝতে পারছে। না, আমাকে বড় সাহেবকে জানাতে হবে, এক্ষুনি জানাতে হবে। বলেই ফোন বের করে দুবাইতে কল দিল। এদিকে আমার বড় আব্বু বসে বসে চা খাচ্ছে আর টিভিতে খবর দেখছে। এমন সময় তার কল এলো। বলো রহমত। স্যার, বাবু কিন্তু এখানে কোনো এক অঘটন ঘটাতে চলছে। বলে একটু আগের ঘটে যাওয়া ঘটনা সব খুলে বলল। আমার ছেলে কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারে না। ওদের সাথে এমন হওয়াটাই উচিত। আকাশের জায়গায় আমি হলেও একই কাজ করতাম। মামা কিছু বলছে না, কি বলবে, কিছু বলার নাই। এটা নিয়ে বিয়েতে কোনো সমস্যা হবে না, আমি কথা দিলাম। বাই। বলেই কেটে দিল। মনিরা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, তবে তাকে বেশ ভাবাচ্ছে আমার কর্মকাণ্ডগুলো। রহমত মামা মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। বাবাকে এমনভাবে বসতে দেখে ফৌজে দৌড়ে বাবার কাছে চলে গেল। ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে বুঝি? দেখো ওদের কিছু হবে না। মামা ফৌজের মাথায় হাত তুলে দিয়ে বলল, চিন্তা তো হচ্ছে, তবে আকাশের জন্য না, ওই বখাটেদের জন্য। না জানি তাদের আজ কি হয়। রিমন আমাকে নিয়ে সাব্বিরের আড্ডাখানায় আসলো। সাব্বিরের সাথে আরো 10 জনের মতো লোক আছে। এটা দেখে রিমন বলল, আকাশ, কি দরকার ঝামেলা করার? আমরা পুলিশের সাহায্য নিব। আরে বেটা, তুই শুধু ভাব ওরা তোর মা বাবার সাথে কি করেছে, তারপর বল ওদের কি ছেড়ে দেওয়া যায়? না, এদের তো কঠিন শাস্তি হওয়া উচিত, আর যেটা এখন আমি দেব ওদের। রাগে গজগজ করতে করতে বলল রিমন। রিমন রাগ নিয়ে সাব্বিরদের সামনে চলে গেল। আমি পিছনে দাঁড়িয়েছি একটু দূরে। রিমনকে দেখে সাব্বির বলল, আরে শালাবাবু যে কি করে আসলে এখানে? একটু আগে খাবারগুলো খেয়ে কি পেট ভরেনি? আবার খেতে যে চলে এলে? বসা থেকে উঠে রিমনের কাছে চলে গেলাম। প্রতিশোধ নিতে, তোকে মেরে প্রতিশোধ নিতে এসেছি। নিজের গাল পেতে দিয়ে সাব্বির বলল, বললে আমার শালাবাবুর রাগ। ওই তোরা কি দেখছিস? তা শালাবাবু মারবে বুঝি? আচ্ছা মারো, নাও মারো। রিমন চোখ বন্ধ করে দিল একটা চড়, কিন্তু তার হাত কিছুতেই টাচ করেনি। তবুও দুম করে শব্দ হলো। তাই সে চোখ খুলে দেখে সাব্বির নিচে পড়ে আছে, গাল কেটে রক্ত বেরোচ্ছে। আরে ভাই, এক চড়ে কাত করে দিলি? আমি রিমনের হাত ধরে বললাম। হঠাৎ করে একজন হাতে লাঠি নিয়ে আমার দিকে ছুটে আসতে লাগলো। রিমন এটা দেখে চোখ বন্ধ করে নেয়, আর আমি ওই লোকটার বুকে লাথি মেরে দেই। আমি ওদের যেমনভাবে মারছি যেন আমি কোনো ক্ষুধার্ত বাঘ, আর বাকি সবাই যেন আমার শিকার। রিমন এটা দেখে যেন আকাশ থেকে পড়লো। একে একে সবাইকে মারলাম, তবে জানে মারিনি, হাত পা ভেঙে দিয়েছে। সাব্বির একশোনায় গুটি মেরে বসে আছে। দেখ, তুই এটা ঠিক করলি না, আমাদের গায়ে হাত দিস। সাব্বির আঙ্গুল নাচিয়ে বলছে। আমার রাগ মাথায় আবার আঙ্গুল নাচাচ্ছে। আমি এবার নিজের মাথা চুলকে বললাম, হাত না, তোর এমন কিছু করব যাতে তোর হাতের কথা সবসময় মনে পড়ে। বলে আমি সাব্বিরের বা হাত ধরে আর সব কটা আঙ্গুল কেটে দিই। এবার নে, হাতের কথা খুব মনে পড়বে। সাব্বির যন্ত্রণায় ছটপট করছে, বা হাতের 4টা আঙ্গুল ভাঙা। রিমন আর আমি বাইরে এসে গাড়িতে উঠলাম। আচ্ছা, এটা কি হলো? মানে অমর, তুই যেটা করলি? যেটা তোর করার কথা সেটা আমাকে করতে হলো, তাই কোনো কথা বলবে না, চুপ। আর বাড়িতে সব কিছুই বলার দরকার নেই, কেমন? কিন্তু ওদের কি হবে? কে আর হবে? হসপিটালে ফোন দিয়ে অ্যাম্বুলেন্সকে আসতে বলে এখানে। রহমত মামা মাথায় হাত দিয়ে বসে আছে সোফায়। মামির জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। ফৌজিয়া তার পাশে বসে আছে, মনিরাও পাশে বসে আছে। সবাই অপেক্ষা করছে যে রিমন আর আমি কখন ফিরবো। আমি গাড়ি পার্ক করছি, তাই রিমন আগেই ঘরে প্রবেশ করলো। রিমনকে দেখে মামি ছুটে রিমনকে জড়িয়ে ধরে। কিছু হয়নি তো তোর? মাথায় হাত দিয়ে বলল, ইস, কত কানি কেটে গেছে। আম্মু, আমি ঠিক আছি, এত চিন্তা করো না। তখন আমি ভিতরে ঢুকলাম। মা মামাকে বলল, কেমন আছে? আমি উত্তরে শুধু হাসলাম। মামা মনে মনে বলল, যাক, তাহলে কেউ মরেনি। এখানে যদি আমি উত্তরে বলতাম যে খুব ভালো আছে, তাহলে ওরা সবাই বিমানবন্দরে পাড়ি দিয়েছে। মনিরা চোখ ছোট করে আমাদের দুজনকে দেখছে আর ভাবছে কিছু তো আছে যা সবাই বুঝতে পারছে না, তবে আমি জেনেই ছাড়বো। মিস্টার অ্যাটিটিউড। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। মনিরাও আছে, ও নাকি এখানেই থাকবে বিয়ের কদিন। আমার সামনে চেয়ারে বসে আছে সে, খাচ্ছে আর আমাকে পর্যবেক্ষণ করছে। আকাশ, কালকে ফৌজিয়ার গাড়ি হলুদ, অনেক কাজ, তাই তাড়াতাড়ি উঠবি বলে দিলাম। হ্যাঁ, তবে তুমি না ডাকলে উঠবো না।
আচ্ছা বাবা, ডেকে দেব। মনিরা এখনো কেমন করে সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে আছে। এটা আমি অনেক আগেই খেয়াল করেছি। আর না পেরে আস্তে করে বললাম, নিজের দিকে তাকিয়ে খা, আমার দিকে কি? রুমে আমি শুয়ে আছি, ঘুমাবো এমন সময় একটা ফোন এলো। এটা আমার খবরের। হ্যাঁ বল। স্যার, বিজনেসম্যান আরমান আহমেদ, সে আপনার বাবাকে হুমকি দিচ্ছে তার পথ থেকে সরে যেতে। আপনার বাবার জন্য নাকি তার বিজনেসে লস হচ্ছে। আমি একটু ভেবে বললাম, আরমান আহমেদের সব খবর, বায়োডাটা আমার চাই কাল সকালের মধ্যে। কথাটা যেন মনে থাকে। বিয়ে বাড়ি, অনেক মানুষ, কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত। বাড়িটা আজ অনেক সুন্দর লাগছে, ভেতর থেকেও বাহির থেকেও। কেননা আজ বাড়ির একমাত্র মেয়ের গায়ে হলুদ। কত আত্মীয় স্বজন এসছে দূর দূরান্ত থেকে। তবে একটা কথা ভেবে মামার চোখ দিয়ে পানি পড়ছে, সেটা হলো তার কলিজার টুকরা কালকে তার থেকে অনেক দূরে চলে যাবে। তাই মনমরা হয়ে ড্রয়িং রুমে সবাই বসে আছে। মামি আজ অনেক ব্যস্ত সময় পার করছে। তিনি তার স্বামীকে এমনভাবে দেখে তার কাছে এগিয়ে যায়, কাঁধে হাত রাখে তার। এটাই নিয়ম, মেয়েদের জন্য তার স্বামীর বাড়িটাই আসল বাড়ি। আর আমাদের মেয়ে তো দূরে কোথাও যাচ্ছে না। তবুও মন মানছে না। দেখেন, আপনি এই বাড়ির কর্তা, আর আপনি যদি এমন করেন তাহলে আমরা কি করব? ফৌজিয়া কি করবে ভেবেছেন? আমি ঠিক আছি, তুমি যাও ওদিকটা দেখো। এই যা আকাশ, ওকে ডাকতে তো মনে নাই, এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। যাই আমি, তুমি প্যান্ডেলের দিকে দেখো। বলেই যেতে লাগলে মামা মামির হাত ধরে বলে, আজ 9 তারিখ, আকাশ ওখানে গেছে। এটা শুনে মামি সোফায় বসে পড়ল, চোখে হালকা হালকা পানি ভিজে জমেছে। ওগো, আমাদের ছেলেটা মনে অনেক কষ্ট, তাই না? জানো, ওর জন্য আমারও খুব কষ্ট হয়। ভাবি কেন যে ও আপন ছেলে হলো না আমার, কেন ওর সাথে এমন হলো। রহমত মামা মামির মাথা নিজের কাঁধে নিয়ে বলল, আল্লাহ আকাশের ভাগ্যটা এমন করেই লিখেছে, তাই হয়তো। আঙ্কেল, 9 তারিখে কি? আকাশের কি হয়েছে? পিছন থেকে মনিরা বলে উঠল। মামা মামি দুইজন পিছনে ফিরে দেখে মনিরা জিজ্ঞাসার দৃষ্টিতে চেয়ে আছে। আরে মনিমা, কখন উঠলা? কিছু লাগবে তোমার? না আন্টি, কিছু লাগবে না আমার, কিন্তু মাত্র আপনারা কিছু বলছিলেন 9 তারিখ। আকাশ কি বলছিলেন এসব? না মা, এসব কিছু না। তুমি কিছু খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। তুমি মামিকে ওকে কিছু খেতে দাও। বলে সেখান থেকে চলে গেলেন মামা। মনি, আসো আমার সাথে। আন্টি, ফৌজিয়া আমাকে ডাকছিল, আমি গিয়ে আগে শুনে আসি। মামা যাওয়ার দিকে এক পলক তাকিয়ে সেখানে ছুটে গেল। ফৌজিয়ার রুমে গিয়ে চিৎকার করছে মনিরা। ফৌজিয়া, ওই ফৌজিয়া, হারামি, কই তুই? ফৌজিয়া ওয়াশরুম থেকে দৌড়ে বের হলো। কি হলো রে, এমন গরুর মতো হাম্বা হাম্বা করছিস কেন? বাদ দে, সবকিছু আগে বল, আকাশ কোথায়? ফৌজিয়া মনিরার কাছে এসে বলল, কে? আমার ভাইকে খোঁজ করছিস কেন? সামথিং সামথিং নাকি? হো করেই হেসে বলল। চোখ গোল গোল করে মনিরা বলল, হারামি, মার খাবি নাকি বলবি? কোথায় আবার? দেখ, কোথাও কোনো কাজ করছে হয়তো। না, ও নাকি বাড়িতে নেই। আঙ্কেল আন্টিকে বললো আজ 9 তারিখ, ও নাকি কোথায় গেছে। 9 তারিখের কথাগুলো শুনে ফৌজিয়ার মুখের হাসিটা চলে গেল। সে বিছানায় বসে পড়ল। সবাই এত ব্যস্ত যে আজকের ডেটটা কারোই মনে নেই। কি হলো তোর? আর বল, কোথায় গেছে ও? আর আজকে কি? আজকের এই দিনে ওর মা ওকে একা করে চলে গিয়েছে না ফেরার দেশে। মনিরাও কেন জানি এটা শুনে একটু দুঃখই লাগলো। জানিস, শুনেছিলাম ওর নাকি একটা সুখী পরিবার ছিল, কিন্তু ওর ভাগ্যটাই খারাপ। ওর মায়ের ক্যান্সার ধরা পড়ে, তাতে মা মারা যায়। অনেক চিকিৎসা করিয়েও বাঁচাতে পারেনি। তখন আকাশের বয়স 10 বছর। পরে ওর বাবা নাকি আরেকটা বিয়ে করে। থেমে গেল ফৌজিয়া, তার চোখে পানি ভিড় করছে। মনিরা হালকা ইমোশনাল হয়ে, কি হলো, থামলি কেন? বল না, তারপর কি হয়েছে? বলেছি না, ওর ভাগ্য অনেক খারাপ। ওর বাবা আরেকটা বিয়ে করে। কয়দিন ভালো থাকলেও পরে শুরু হয় সৎমার অত্যাচার। ঠিক মতো খেতে দিত না, ঘরের সব কাজ করাতো, আর দিন শেষে মিথ্যা বলে ওর বাবার কাছ থেকে মার খাওয়াতো। 2 বছর এই অসহ্য যন্ত্রণা সহ্য করেছে আকাশ। হঠাৎ একদিন আকাশ দেখে তার সৎমা তার ভাইকে অনেক টাকা দিচ্ছে, আর আকাশের সৎমাও আকাশকে দেখে ফেলে। রাতে ওর বাবা বাড়িতে আসলে আকাশের সম্পর্কে অনেক বাজে কথা বানিয়ে বানিয়ে বলে, আর বলে আকাশ নাকি তার গায়ে হাত তুলেছে। অনেকগুলো দাগও দেখায়, যেগুলো সে নিজেই করেছিল। এসব দেখে আকাশের বাবা আকাশকে প্রচুর মারা মারে, মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ফৌজিয়া মনিরার দিকে তাকিয়ে দেখে
মনিরা চোখে পানি। ফৌজিয়া নিজের চোখের পানি মুছে বলল, বাহ, তোর চোখে পানি? এটা তো অবিশ্বাস্য। একটা মানুষ এত পাষাণ হয় কি করে? সে তো মেয়ে মায়ের জাত, তাহলে একটা ছোট বাচ্চার সাথে এমনটা কি করে করতে পারলো? তুই এটা বলছিস? আগে নিজেকে শুধরা, পরে অন্যকে বলিস। তুইও তো কম অত্যাচার করিস না। গরিব মানুষদেরকে তো মানুষ বলে মনেই করিস না। যাই হোক, সেটা তোর ব্যাপার। কিন্তু মনিরা ফৌজিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। তোকে যে আমি আকাশের হিস্ট্রি বললাম, এটা যেন ও কোনোভাবেই না জানে, প্লিজ। মনিরা মাথা নাড়িয়ে বসা থেকে উঠে চলে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে মনিরা পিছন ফিরে বলে, ফৌজিয়া, ফৌজিয়া মনিরার দিকে তাকায়। আমি অনেক খারাপ, তাই না রে? মনিরা চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। সকাল 11টা বাজে। আমি গেট দিয়ে হেঁটে প্রবেশ করছি। চোখ দুটো লাল হয়ে আছে। যতই হোক না কেন, ছেলেরা খুব সহজে কাঁদে না, তবে সেটা যদি মায়ের ব্যাপার হয় তাহলে চোখ বাধা মানে না। ঠিক এমনটা হয়েছে আমার। পাথুরেদের মানুষেরও মায়ের জন্য চোখের পানি পড়ে। আমার শার্ট প্যান্টে কাদা লাগানো। আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে আমার মনের অবস্থা কেমন। বাড়ির ভিতরে প্রবেশ করলাম। মামি আমার চেহারা দেখে ভয় পেয়ে যায়। মামি সোফায় বসে আছে। আমি ফ্লোরে বসে মামির কোলে মাথা রেখে বিনা শব্দে চোখের পানি ফেলাচ্ছি। ফৌজিয়া মনিরা পাশে দাঁড়িয়ে আছে। তবে মনিরা যেন কেমন লাগছে আমার চোখে পানি দেখে। যখন থেকে আমার সম্পর্কে সবকিছু জেনেছে তখন থেকে যে আমার কথা ভেবেই যাচ্ছে। তবে এখন আমার চোখে পানি দেখে যেন তারও কষ্ট হচ্ছে। বুকের ভিতরে যেন এক যুদ্ধ চলছে তার। তাতে সবকিছু ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে তার? মামি আমার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ, নিজেকে সামলা। তুই না আমার ভালো ছেলে, আর ভালো ছেলেটা কাঁদে না। আমি মামির কোলে মাথা রেখে আমতামতা করে বললাম, জানো মামি, উনি আজকে আম্মুর কাছে এসেছিল। আজ ফৌজের বিয়ে। এই দিনটা অনেক কষ্টের হয়। যাদের মেয়ে আছে তাদের কলেজের টুকরা বাড়ি থেকে চলে যায়। সব থেকে কষ্ট পায় বাবারা, কারণ প্রতিটা মেয়ে তার বাবার পৃথিবী, বাবার রাজকন্যা। আমি নিজেকে সামলে নিয়ে সবাইকে সাহায্য করছি। মামি আমাকে চোখে চোখে রাখছে সব সময়। কালকে যখন আমি বাড়িতে এসে ওই কথাগুলো বলছিলাম তখন চারদিকে নিস্তব্ধ হয়ে গেছিল। মনিরা সবার মুখের দিকে তাকিয়ে দেখেছে। সে বুঝতে পারছে না সবাই এই কথা বলে চুপ হয়ে গেল কেন। সেই সময় মামা এগিয়ে এসে বলল, তুই কি সত্যি বলছিস ওটা রায়ান খানই ছিল? আমি চলচল চোখে মামার দিকে তাকালাম, কিন্তু কিছু বললাম না। মামা আমার পাশে বসে পড়ল আর আমার এক গালে হাত রেখে বলল, সে আসতেই পারে, কারণ তোর মা ওনার প্রথম স্ত্রী, আর ওনার ওখানে যাওয়া স্বাভাবিক। আমার মাথায় একটাই চিন্তা, এত বছর পরে কি করে কেন এলেন উনি আমার আম্মুর কাছে। কিছুক্ষণ পরে মামি আমাকে তার রুমে নিয়ে যায়। মনির এবার বুঝতে পারছে কেন সবাই চুপ হয়ে গেছিল। তবে তার মন শুধু আমার সম্পর্কে জানতে চাচ্ছে, কৌতূহল জাগছে। আমি রুমে গিয়ে বিছানায় বসে পড়লাম। এটা দেখে মামি বলে, যা গোসল করে আয়, আমি তোর জন্য খাবার আনছি। আমি লক্ষ্মী ছেলের মতো গোসল করে বের হয়ে দেখি মামি খাবার নিয়ে বসে আছে। নে, খেয়ে নে। আমি মামির কাছে গিয়ে মামির মুখের দিকে তাকিয়ে রইলাম। মামি, আম্মু যদি বেঁচে থাকতো তাহলে কি তোমার মতো করে আদর করতো? সব মারাই এমন হয়। আমি এটা শুনে কল্পনা করতে লাগলাম। আমার সৎ মামাকে গরম চামচ দিয়ে মেরেছিল, চর মেরেছিল, লাঠি দিয়ে মেরেছিল। বাথরুমে এসে একাই বসে বসে মামা বলে কেঁদেছিলাম। মামি আমার মুখের সামনে খাবার নিয়ে এসে বলল, নে, হা কর। আমার চোখে আবার পানি ভিড় করেছে। মামির দিকে তাকিয়ে আমি খেয়ে নিলাম। খাবার খেলে মামি বলল, এখন রেস্ট নে, নিচে যাওয়ার দরকার নাই। আকাশ, চল গেটের কাছে, টাকা ঝাড়তে হবে দুলাভাইয়ের কাছ থেকে। টাকা দিয়ে কি করবে? আমাকে বল কত লাগবে, আমি দিয়ে দিচ্ছি। মনির পিছন থেকে বলল, ওই মিস্টার, এটা একটা মজা, বিয়ের একটা নিয়ম বলতে পারেন। শুধুমাত্র টাকার জন্য এসব করা হয় না। টাকার গরম দেখায়। আমি মনিরের দিকে এক পলক তাকিয়ে রিবনকে বললাম, চল। মনিরাকে রেখে আমরা চলে গেলাম। মনিরা আমাদের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে, রাগ হচ্ছে তার। আর এটা কি হলো আমাকে রেখে? মিস্টার অ্যাটিটিউড, তোরা একবার বাগে পাই, তারপর দেখাবো মজা। নিজের দিকে একবার তাকালো মনিরা। একটা ডিজাইন করা কালো লেহেঙ্গা পরেছে, হালকা মেকআপ আর গহনা পরেই লাগছে। কপালে একটা ছোট্ট কালো টেপ, আর তাতেই তাকে অসাধারণ লাগছে। যে কোনো ছেলে তার দিকে তাকিয়ে তাকে গিলে খাবে। মনির আশেপাশে তাকিয়ে দেখলো অনেকে তার দিকে তাকিয়ে আছে। তাহলে ওই হারামিটা কেন তাকালো না? এই না না, এসব আমি কি ভাবছি। ও তাকাক আর না তাকাক, তাতে আমার কি? ওই মিস, এগো বাবা শেষ হলে এবার আসুন, নাকি আপনাকে আনতে রকেট পাঠাবো? আমি একটু দূর থেকে বললাম মনিরাকে। এটা শুনে মনির একটু অবাক হলো। ওই ইগো মানে কি? হ্যাঁ,
একদর আমার কাছে এসে আমি কিছু না বলে হাঁটতে লাগলাম। এটা দেখে মনির শরীর রাগে চলে যাচ্ছে। গেটে বরকে অনেক প্রশ্ন করা হচ্ছে। বেচারা অব্র বাসের উপর বাস খাচ্ছে। অবশেষে বিয়েটা হয়ে গেল। অব্র তার পরিবারের সবার সাথে পরিচয় করে দিচ্ছে, কিন্তু হঠাৎ এমন কিছু হলো যা আমি কখনো আশা করিনি। অব্র একজনকে পরিচয় করে দিচ্ছে। ইনি হলো আমার ফুফি জাহানারা বেগম, আর ইনি আমার ফুফা রায়হান খান। আমরা যাদের এড়িয়ে চলতে চাই তাদের সামনেই পড়তে হয়, তাদের সাথে বারবার দেখা হয়ে যায়। উপস্থিত সবাই খুশি হলো, আমার মুখের হাসিটা ধরে রাখতে পারলাম না, কারণ অব্র যাদের সাথে পরিচয় করে দিচ্ছে তারা হলো আমার বাবা ও সৎ মা। আমি ওদের দেখে বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠলো। চোখের সামনে ভাসতে লাগলো সেই অত্যাচারগুলো যেগুলো ওরা আমার সাথে করেছিল। আমি সহ্য করতে পারলাম না। আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে লাগলাম। আমি তাড়াহুড়ো করে যাওয়ার সময় মনিরের গায়ে হালকা টাচ লাগে, তাই সে আমার দিকে তাকিয়ে দেখে আমি মুখে হাত দিয়ে তাড়াতাড়ি কোথাও যাচ্ছি। তাই মনিরও আমার পিছন পিছন যেতে লাগে, কিন্তু আমার ভাগ্য খারাপ, শেষ রক্ষা আমার আর হলো না। দরজার কাছে যেতেই দেখলাম কবি চৌধুরী বডিগার্ডের বাইরে দাঁড় করিয়ে ভেতরে আসছে। তাকে দেখে আমি পিছনে ফিরে তাড়াতাড়ি করে চোখ মুছে নেই। মোছা শেষে মাথা উঁচু করে দেখি মনির আমার দিকে তাকিয়ে আছে। সে আমাকে চোখ মুছতে দেখে ফেলেছে। আমি তেমন গুরুত্ব দিলাম না, দৌড়ে কবি চৌধুরীকে গিয়ে জড়িয়ে ধরলাম। এদিকে মনিরা ভাবছে, কুছ তো গাড়বার হে। মাই বয়, কেমন আছো? হ্যাঁ বড়াব্বু, অনেক ভালো আছি। বড়াব্বু আমাকে জড়িয়ে ধরে মুখের দিকে ভালো করে তাকালো। তোকে কতবার বলবো আমাকে মিথ্যা বলবি না, এখন বল কি হয়েছে? আমার চোখের দিকে তাকিয়ে আমি কিছু সময় চুপ থেকে বললাম, মিস্টার রায়হান খান ও তার স্ত্রী এখানে। বড়াব্বু এবার একটু হেসে বলল, তো কি হয়েছে? তুই এখন আমার ছেলে আকাশ চৌধুরী, ওদের কিছু না। দরজার কাছে বড়াব্বুকে দেখে মামা, রিমন, মামি সবাই চলে এলো। স্যার, আপনি আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে রহমত, এটা আমার নিজেরও বাড়ি, তো টেনশন নিও না। আর আমার কোনো সমস্যা হয়নি। মামা একটু জোরে করে বলল। অ্যাটেনশন প্লিজ। ইনি হলেন বড়াব্বু মামাকে আটকে দিয়ে বলে, আরে আরে, কি করছো? এটা আমারও বাড়ি, এমনভাবে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই। সো আমি হলাম কবির চৌধুরী, রহমতের ভাইয়ের মতন, বলতে পারেন বন্ধু, কিন্তু ও আমাকে বন্ধু মানে না, সব সময় সিরিয়াস মুডে থাকে। এটা করতে হবে, ওটা করতে হবে। মামার মতো অ্যাক্টিং করে দেখালো। উপস্থিত সবাই হাসছে। রায়হান খান ও তার স্ত্রী অব্রের সাথে কথা বলছে। আমি একটা ছোট্ট বিজনেসম্যান, আর এ হলো আমার একমাত্র ছেলে আকাশ চৌধুরী। বড়ব্বু আমার কাঁধে হাত রেখে আমি নিচের দিকে তাকিয়েছি। রায়হান খান আমার নাম শুনে আশেপাশে তাকাতে লাগলো। সে দেখতে পেল তার একমাত্র ছেলে তার সামনে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি তার একমাত্র ছেলে। পরে ওদের আর কোনো সন্তান হয়নি। রায়হান খানের হাত থেকে জুসের গ্লাসটি নিচে পড়ে গেল আর ভেঙে গেল। এই শব্দে সবাই তার দিকে তাকালো। রায়হান খান আমার সামনে এসে দাঁড়ালো। তারা চিন্তা অসুবিধা হচ্ছে না, কারণ আমি ছোটকালেও যেমনটাই ছিলাম ঠিক তেমনটাই আছি, শুধু শরীরেই বড় হয়েছি। রায়হান খানের চোখে পানি। আকাশ বাবা, তুই কোথায় ছিলি? তোকে কত না কত জায়গায় খোঁজ করেছি, কোথাও পাইনি। তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। বাবা, আমাকে মাফ করে দে, ফিরে আয় আমার কাছে, তোর বাবার কাছে। আমার দুই গাল ধরেই আমি বাবার হাত দুটি সরিয়ে এক বুক কষ্ট নিয়ে বললাম, কি আপনি? আমার বাবা তুই নেই। কবির চৌধুরীকে দেখে বললাম, আমি আপনাকে চিনি না, আমি আসছি। বলেই সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেলাম। আমার ছেলে আমাকেই চিনতে পারলো না। ভালোই করেছিস, এটাই হওয়া উচিত আমার সাথে। চোখে পানি নিয়ে সিঁড়ির দিকে তাকালাম। জাহানারা বেগমের চোখে পানি আস। কেন সেটা পরে বলবো। বিয়ে বাড়িতে হইচের বদলে নীরবতা পালন করা হচ্ছে। অবশ্য বিয়ে হয়ে গেছিল। ফৌজিয়া তার মাকে ইশারায় ডাকলে কাছে আসলে বলে, আকাশকে ঠান্ডা করো গিয়ে, তাড়াতাড়ি যাও। মামি চলে গেল। অব্র ফৌজিয়ার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। ফৌজি অব্রকে বলল, অনেক প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে না? কারণ তাদের দুজনকে পাশাপাশি চেয়ারে বসানো হলো। অব্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তাদের এক কোণে দাঁড়িয়েছে আমি, সারা শরীর কাঁপছে। পকেট থেকে সিগারেটের একটা প্যাকেট বের করে একটা সিগারেট মুখে নেই। লাইটার দিয়ে জ্বালাতে যাচ্ছি, কিন্তু জ্বলছে না। রাগে নিচে আঁচা মারিয়ে লাইটারটা মুখ থেকে সিগারেটটা হাতে নেই আর তাকিয়ে থেকে আকাশের দিকে। উনি আপনার আসল বাবা, তাই না? পেছন থেকে মনিরা বলে ওঠে। আমি পেছনের দিকে তাকিয়ে আবার সামনের দিকে ফেললাম। মনিরা আমার কাছে এসে দাঁড়ায়।
জানেন, জন্মের সময় মাকে হারিয়েছি। বাড়িতে যারা কাজ করতো সবাই বলতো আমি নাকি রাক্ষসী। জন্মের সাথে সাথে মাকে খেয়ে ফেলেছি। আমার নাকি আরো অনেক সমস্যা আছে, এটা আমাদের এলাকার সবাই জেনে গেছিল। তখন আমি খুব ছোট ছিলাম। বাড়ির বাইরে অনেক শিশুরা খেলা করছিল, সবাই গরিব ঘরের। আমি তাদের সাথে খেলা করতে গেছিলাম, তারা আমাকে অনেক মেরেছিল, বলেছিল আমি অনেক খারাপ। এটা আব্বুকে বলায় আমাকে ওদের কাছে নিয়ে যায় ওদের বিচার করতে। পরে ওখানকার লোকেরা ও আমাকে রাক্ষসী, খারাপ আরো অনেক কিছু বলতে থাকে। আব্বুকে নানা কথা শোনাতে লাগে। তখন থেকেই ভাবতে শুরু করে যে গরিবরা ভালো না, ওদের মনে শয়তানের বসবাস। তাদের থেকে এড়িয়ে চলি, অপমান করি। আমি মনির দিকে তাকাই। সুন্দর চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, চোখে পানি এসে আটকে গেছে। জানেন, এই প্রথম কাউকে মনের কথাগুলো বললাম। এসব কিছু ফৌজিয়াও জানে না, তবে এখন বুঝে গেছি সব মানুষ এক না, খারাপ হলেও ভালো আছে অনেকেই। আমি কিছু বলছি না, আমার মনে হচ্ছে এটা অন্য কেউ, যার মনে কোনো অহংকার নেই। আমি নিজের চোখেই আর কানকে বিশ্বাস করতে পারছি না। নিচে চলুন, আজকে আপনার বোনের বিয়ে, আর আপনি মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছেন। আসুন আমার সাথে। বলে আমার হাত ধরে টানতে লাগলো মনিরা। আমি মনিরার হাত ধরার দিকে তাকিয়েছি। বস, অনেক চেষ্টা করেছি কিন্তু কবির চৌধুরীকে মারতে পারিনি। ভয়ে ভয়ে একটা ছেলে বলল জাবিরকে। জাবির চেয়ারে বসে হাতে পিস্তল ঘোরাচ্ছে। কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার, কিন্তু আফসোস তুই তার জন্য থাকবি না। বলেও ডিসকাউপ করে লোকটার কপালে গুলি করে দিল। বস, আমাকে মারবেন না, কবির চৌধুরী অনেক চালাক, আমাদের কিছুই বুঝতে দেয়নি। আমরা তো ওর গাড়িকে ফলো করেছিলাম, কিন্তু কোথা থেকে সব অনেকগুলো গাড়ি এলো, 30টার মতো, সব গাড়ি একই মডেলের, একই কালার, কবির চৌধুরীর গাড়ির মতো। এতে করেই ওকে মারতে পারলাম না। তবে বস, সে অনেক ভালো প্ল্যান করেছে, বলতেই হবে। কথা শেষ আবার আরেকটা গুলি করে দিল ওই চামচাকে। পিস্তল থেকে দৌড়ছে, সেটা জাবির শুকছে আর বলছে, শালা আমার লোক হয়ে আমার শত্রুর প্রশংসা করে। বলে আরো দুটো গুলি করলো ওর গায়ে। আমার হাত ধরে টেনে নিয়ে আসছে মনিরা। ফৌজের বিদায়ের সময় মামি মনিরা অনেক কান্না করছে, যেন চোখ দিয়ে সাগর বয়ে যাবে। অন্যদিকে রহমত মামা, সেও কান্না করছে। তারও কষ্টটা তার চেহারায় ভেসে উঠেছে। হয়তো সে ফৌজের কথা ভেবে নিজেকে আটকে রেখেছে, আর ইমনকে তো ভাবাই যাচ্ছে না। আমি নিজেকে শক্ত করে চারদিকটা সামলাচ্ছি। যদি সবাই ভেঙে পড়ি তাহলে তো মেয়ে বিদায় হবে না। আমার আজ অনেক কষ্ট হচ্ছে, তবে সেগুলো বুকের গহীনে লুকিয়ে রেখেছি, কারণ আমি তো ফৌজাকে নিজের বোনই মনে করি। অবশেষে বিদায় হয়ে গেল। মামা স্তব্ধ ড্রয়িং রুমে সবাই বসে আছে। মামি তার কাঁধে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলছে। বড়পু মাথা নিচু করে বসে আছে। মনির আমার পাশে দাঁড়িয়ে আছে। তবে আমার বাবা অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু যখনই সে আমার কাছে আসে তখনই আমি অন্য জায়গায় গিয়ে দাঁড়াই। বাবা হতাশে আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল, হয়তো কিছু বলতে চাচ্ছিল। রহমত মামা আশেপাশে তাকিয়ে বলল, রিমন কোথায়? ওকে দেখছি না যে। মামা ও ছাদে আছে। ও মনিরা মা, তুমি তো বাড়িতে যাবা, তোমাকে এখন। মনিরা আকাশের দিকে এক নজর তাকালো। রিমন তো এখানে নেই। আকাশ, তুই একটু ওকে দিয়ে আয়। ভাঙা ভাঙা কণ্ঠে মামি বলল। আমি মাথা নাড়ালাম। আমি গাড়ি চালাচ্ছি আর মনিরা আমার পাশে বসে আছে। জানেন, একটা বাবার কাছে সব থেকে কষ্টদায়ক মুহূর্ত হলো মেয়ের বিদায়ের সময়। আঙ্কেল নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু তার চেহারায় ভেসে উঠেছিল সে কতটা কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আমি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছি। তবে আজকে যতটা দুঃখ পেয়েছি তার সমান শান্তিও পেয়েছে। মনকে হালকা করেছি, মনের ভেতরে পুষে রাখা কথাগুলো কারোর সাথে শেয়ার করেছি। একইভাবে সামনের দিকে তাকিয়ে আছি। জানেন, এই যে ভালোবাসা, প্রেম, মহাব্বতে আমার কোনো দিনে বিশ্বাস ছিল না। সব সময় ছেলেদের থেকে দূরে থেকেছি, জানি না কাকে ভালোবাসা বলে। শুনছেন তো কি বলছি আমি? আমার দিকে তাকিয়ে, হ্যাঁ। ফৌজিয়া বলেছিল এটা নাকি একটা ফিলিংস, যে তার কথা ভাবলেই মুখে মুচকে হাসি চলে আসে, চোখ বন্ধ করলেই তার চেহারা চোখে ভাসে। এটা বলে মনিরা লম্বা একটা নিঃশ্বাস নিল আর বলল, যেদিন আপনার সম্পর্কে সবকিছু জেনেছি সেই দিন থেকেই আপনার প্রতি আমার কোনো এক অজানা অনুভূতির সৃষ্টি হয়েছে। সবসময় আপনার কথাই ভাবতে থাকি, কবে যে আপনি আমার এতটা প্রিয় হয়ে গেলেন নিজেও বুঝতে পারিনি। তাই তো সবসময় আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি, চোখে চোখে রাখি। যদি এটার নাম ভালোবাসা হয় তাহলে হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি, যার জন্য নিজের সব কিছু ছাড়তে পারি, হোক সেটা জীবন হোক না কেন।
অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে। প্লিজ দূরে সরিয়ে দিবেন না, প্লিজ। মনিরের চোখে পানি চিকচিক করছে। আমি সব কিছু মনোযোগ দিয়ে শুনছিলাম। হঠাৎ আমি গাড়ি ব্রেক করলাম, মনিরের দিকে তাকালাম। সরি, আমাকে ক্ষমা করবেন বলে মনিরের মুখে একটা এক্সপ্রে করলাম। আর মনিরের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। অজ্ঞান হয়ে আমার বুকে ঢলে পড়লো। আজকে সকালে আমার খবরীকে ফোন দিয়ে গালি দিতে থাকি যে আরমান আহমেদের খোঁজ এখন আমাকে দেয়নি কেন। লোকটি ভয় ভয় বলল, স্যার আমি তো গতকালকে ইমেল করে দিছি সব কিছু। আমি এটা শুনে ফোন কেটে দিই আর ল্যাপটপটা অন করে ইমেল চেক করি। সেখানে আরমান আহমেদের বায়োডাটা দেওয়া আছে। আর আমি যখন তার পরিবারকে দেখি তখন তো আমি অবাক হয়ে যাই। আরমান আহমেদের একমাত্র মেয়ে, নাম তাইবা মনি, ডাক নাম মনিরা। আমি এটা দেখে হেসে উঠি যে আমার শিকার তো আমার পাশে আছে। মনিরা আমার বুকের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি এক নজরে তার দিকে তাকিয়ে আছি। মনিরা চুলগুলো আমার মুখের সামনে চলে এসছে। এতে আমার দেখার সমস্যা হচ্ছে, তাই হাত দিয়ে পরম যত্নে চুলগুলো কানের পেছনে গুঁজে দিলাম। আমার ইচ্ছে হয় তোমাকে ভালোবাসতে, নিজের করে নিতে, কিন্তু আমার জীবনে তো কোনো দাম নেই। একজনের দয়া বেঁচে আছি, তাকে কথা দিয়েছিলাম তার কথা সবসময় শুনবো, তার কথা মতো নিজের লাইফ সাজাবো। এই জন্য তুমি এত কাছে থেকে অনেক দূরে। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার যোগ্য না। এই হাত পারে শুধু মানুষ খুন করতে, আদর করতে পারে না। আমি ফিসফিস করে কথাগুলো বললাম। পাপা, তোমার ছেলে চলে এসেছে। জয় জাবিদের একমাত্র ছেলে, দেখতে একেবারে পালোয়ানদের মতো, তবে স্টাইলিশ আছে। জাবির জয়ের দিকে তাকাচ্ছে না। জয় গিয়ে জাবিরের সামনে গেল, তার সামনে বসে, পাপ্পা কথা বলো। দেখো তোমার ছেলে কত বছর পরে জেল থেকে এসেছে, আর তুমি। জাবিরের পাশে থাকা একটা লোককে ডাক দিল জয়। লোকটা জয়ের কাছে আসলো। জয় তার ঘাড়ে হাত রাখে আর বলে, পাপার কি হয়েছে, কথা বলছে না কেন? বলে ওই লোকটাকে মারতে লাগলো। লোকটাকে মেরে আত্মরা করে ফেলেছে জয়। হঠাৎ জাবির বলল, কবির, কবির চৌধুরী দেশে এসেছে, আমি ওর লাশ দেখতে চাই শুধু। জয় তার বাবার দিকে তাকালো আর বলল, তোমার কাজ হয়ে যাবে। নিচে পড়ে থাকা লোকটার দিকে তাকিয়ে জয় বলল, সরি, বাবা কিছু বলছিল না তাই রাগ হচ্ছিল। উনি তো আমার বাবা, তাই ওনাকে কি করে মারি, তাই রাগটা তোমার উপরেই ঝাড়লাম। নিচে পড়ে থাকা লোকটার গাল মুখ দিয়ে গড়গড় করে রক্ত বেরোচ্ছে, ছটপট করছে। ওই না না, মারবি না। এই যা, আসতে না আসতে খুনের খাতাটা খুলে ফেললাম। পরের দিন সকালে চোখ মিটমিট করে খুলেছে মনিরা। মাথার একটু ভারী হয়েছে তার। বিছানার উপরে শুয়ে আছে সে। সে আশেপাশে তাকায় কিন্তু সবকিছু অপরিচিত। কোথায় আছে সে, আর এটাই বা কার রুম? মুহূর্তে মনিরার ঘুম ভাবটা চলে যায় আর সে ধরপড়ে উঠে পড়ে। তাড়াতাড়ি উঠে সে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে বন্ধ। কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেক ডাকাডাকি করলো মনিরা, কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজ এলো না। তাই সে হতাশ হয়ে দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়ল আর কালকের কথা ভাবতে লাগলো। গতকালের কথা মনে পড়তেই চোখ ভরে এলো। সে তো এই প্রথম কাউকে ভালোবেসেছিল, প্রথম কাউকে নিয়ে ভাবতে শুরু করেছিল, কিন্তু শুধু ছোট্ট একটা শব্দ সরি, এটাই তার সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিল। সে ভাবছে, ভালোবাসায় কষ্ট হয় এটা তো জানতাম, কিন্তু এতটা যে কষ্ট হবে তা জানা ছিল না। হঠাৎ মনিরার মনে হলো কেউ দরজা খোলার চেষ্টা করছে। তাই সে দরজা থেকে একটু দূরে সরে যায় আর একটা ফুলদানি হাতে নিয়ে নেয়। যে আসবে তাকে মেরে পালিয়ে যাবে, এটাই তার ভাবনা। দরজা খুলে একটা ছেলে, বয়স 19 থেকে 20, ভেতরে এলো আর সাথে সাথে মনিরা তার মাথায় ফুলদানি দিয়ে বাড়ি দিল। শালা, মেয়েদের কিডন্যাপ করা তোকে আস। ছেলেটা তো কিছু বলার সুযোগই পাচ্ছে না। মনিরা সমান তালে চরঘুষি মেরে যাচ্ছে। ছেলেটা অনেক কষ্টে চিৎকার করে বলল, ভাই বাঁচাও আমারে। মনিরা ছেলেটিকে কেলিয়ে যাচ্ছে আর অনেক গালি দিচ্ছে। হঠাৎ কেউ এসে মনিরার মাজা ধরে উঁচু করলো। মনিরা হাত পা ছোটাছুটি করছে। ওই কোন হারামি আমারে ধরলো রে? বলে যে না মুখের দিকে তাকাবে অমনি মনিরার মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। একজোড়া চোখ আগুন মুখী হয়ে তার দিকে তাকিয়ে আছে। আমি মনিরাকে নিচে নামালাম। রাজু, তুই নিচে যা। রাজু মনিরার পাশ দিয়ে যাওয়ার সময় বলে, পেতনি, তোকে আমি দেখে নিব। মনিরা তো আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমাকে দেখতে এখন অন্যরকম দেখছে। ওই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, ওকে ওভাবে মারছিলে কেন? না মানে এটাই নাকি ভেতরে সিক্স প্যাক। হোয়াট? না মানে আমাকে কিডন্যাপ করেছে। ওকে কি করে ছেড়ে দেই? কিডন্যাপ ও করেনি, আমি করেছি। কেন এত কষ্ট করতে গেলেন? আমাকে আই লাভ ইউ টু বলে দিলেই তো আমি আপনার সব কথা মানতাম। শাট আপ, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, একটা ফোন এগিয়ে দিয়ে বললাম তোমার বাবাকে কল করো।
না, আমি এখন আমাদের ব্যাপারে পাপাকে কিছুই বলতে পারবো না, কারণ আমি তো এখন শিওর হতে পারিনি। আহ, এই তোকে ফোন দিতে বলছি না? মনিরা ভয় পেয়ে ওর বাবাকে ফোন দেয় আর করুণ সুরে বলে, পা আপা। রাত থেকে মনিরা সহ আমার খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই তো পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কবির খান নিশ্চিন্তে বসে আছে আর সবাইকে বলছে টেনশন না নিতে। অন্যদিকে আরমান আহমেদ, মনিরার বাবা, মেয়ে নিখোঁজের খবরটা শুনে পাগল হয়ে গেছে প্রায়। শহরে এমন কোনো জায়গা বাদ নিয়ে যে সে খুঁজেনি। এমনি করে খুঁজতে খুঁজতে রাত পেরিয়ে দিন হয়ে গেল। হঠাৎ তার ফোন বেজে ওঠায়, সে তাড়াতাড়ি রিসিভ করলো। আর যখন নিজের মেয়ের কণ্ঠটা শুনলো, তখন একটু হলেও জানে পানি এসছে। হ্যালো পাপা। মণিমা, তুই ঠিক আছিস তো? তোর কণ্ঠ এমন লাগছে কেন? দপ করে আমি মনির কাছ থেকে ফোনটা কেড়ে নিই। তো কেমন আছেন মিস্টার আরমান আহমেদ? এমন কথা শুনে আরমান আহমেদ একটু ভয় পেয়ে যায়। কে আপনি, আর আমার মেয়ে কোথায়? হ্যাঁ, আপনার মেয়ে ঠিকই আছে, কিন্তু কত সময় আছে সেটা আপনি বলবেন। আমি ইশারায় মনিরাকে বিছানায় বসতে বললাম। আরে কে আপনি? আপনারা কি চান? আমার মেয়ের যদি কিছু হয় তাহলে কিন্তু। সেটা না হয় তখনই শুনবো। তো এখন কাজে ফেরা যাক। কি চাই আমার? হ্যাঁ বলুন বলুন। আমার কিছু চাই না, তবে রায়হান খানের কাছ থেকে ছিনে নেওয়া শেয়ার এবং আপনি যে অপমান করেছিলেন তার জন্য ক্ষমা চাইবেন, ব্যাস। আমি এক্ষুনি করছি। আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না, প্লিজ। আপনি আপনার কাজ করুন বলে ফোন কেটে দিলাম। মনিরা আমার দিকে তাকিয়ে আছে। আমি মনিরের কাছে একটা চেয়ার নিয়ে বসলাম। দেখো, তোমার সাথে বা তোমার বাবার সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু তোমার বাবা আমার কোনো পরিচিত একজনের সাথে অনেক বড় অন্যায় করেছে, আর আমি অন্যায় পছন্দ করি না, তাই আমাকে এটা করতে হলো। তোমাকে কষ্ট দিয়ে ফেলে সরি। মনিরা মাথা নিচু করে শুনছিল। অন্যায় সহ্য করেন না, কিন্তু নিজে এত বড় অন্যায় করেও দিব্যি ভালো আছেন। আমি মনিরের দিকে তাকাই। একজনকে কষ্ট দেওয়া কি অন্যায় না? মনের কথা মনের মধ্যে লুকিয়ে রাখা কি অন্যায় না? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। সবার ভিড়ে আমার চোখ যেমন আপনাকে খোঁজে, তেমনি করে আপনার চোখও আমাকে খোঁজে, আর এটা আমি দেখেছি। তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন? কেন কষ্ট দিচ্ছেন আমাকে? মনিরা আমার হুডিটা ধরে বলল। আমি মনিরের কথা শুনে একটু হাসলাম। আমাকে তুমি চেনো কতটুকু? তুমি কি জানো আমি কি কাজ করি? দেখো, আমি চাইলে তোমাকে নিজের করতে পারবো না। আমার এই অনিশ্চিত জীবনে যখন তখন আমার মৃত্যু আমাকে ডেকে নিতে পারে। মনিরা চোখে পানি নিয়ে বলল, হোক না মৃত্যু কাছে, হোক না অনিশ্চিত জীবন, কিন্তু যতদিন আছেন ততটুকু সময় আমাকে দিন। আমি মনিরের দিকে একটু তাকিয়ে, মনিরার চোখ দুটো লাল হয়ে গেছে, সাথে নাকের আগাও যেন অন্যরকম সুন্দরী লাগছে ওকে। আমি মনিরের দিকে একটু তাকালাম। মনিরার চোখ দুটো লাল হয়ে গেছে, সাথে নাকের আগাও যেন অন্যরকম সুন্দরী লাগছে ওকে। আমি দুই হাত দিয়ে মনিরার দুই গাল ধরলাম। আমার সবে মনিরা চোখ বন্ধ করে নিল। দু চোখের পানি পরম যত্নে মুছে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। মনিরার প্রচুর ক্ষুধা লেগেছে, কিন্তু কি খাবে? মনে মনে আমাকে গালাগাল দিচ্ছে। রাসকোস গুন্ডা নিজে তো পেট ভরে নিয়েছে, একটা বাচ্চা মেয়ে যে না খেয়ে বসে আছে, সেটার খবর কি তার আছে? হঠাৎ দরজায় একবার নক করে ভিতরে ঢুকলো রাজু। ওই কি? মনির ওর দিকে তাকিয়ে ভ্রু নাচাইতেই এটা দেখে রাজু ভ্রু নাচায়। এটা দেখে রাজু ভয়ে দরজার পিছনে চলে যায়, আর ওখান থেকে মুখ বাড়িয়ে বলে, মিস পেতনি, আপনাকে ভাই খেতে ডাকছে। অন্যদিকে গাড়ি চলছে তার আপন গতিতে। মনিরা বাইরের দিকে তাকিয়ে কথা বলেই যাচ্ছে, কোনো থামার নাম নেই। আচ্ছা, আমাকে কি এখন বাড়ি নিয়ে যাবেন? আমি এখন বাড়ি যাব না, চলেন অন্য কোথাও যাই বেড়াতে। জানেন, বেড়াতে আমার অনেক ভালো লাগে। জানেন একবার কি হয়েছে? আমি আমার বন্ধুদের সাথে। ওই মায়া, তুই কি থামবি? এমনিতে কিন্তু মাথা গরম আছে, তার উপর তুই সেই সকাল থেকেই মাথা খেয়ে যাচ্ছিস। আর একটা কথা বললে না, খবর আছে। আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? জানেন আমার পাপাও আমাকে এমন করে বলে না আমাকে। আমিও আপনার ধমকের প্রতিবাদ করতে পারতাম, বেঁচে গেলেন আপনাকে একটু ভালোবাসি বলে, তা না হলে দেখিয়ে দিতাম তাইবামণি ওরফে মনিরা কি জিনিস। আমারও হাসি পাচ্ছে, আবার রাগ হচ্ছে। মনে মনে ভাবছি যে করেই হোক কথা বন্ধ করতে হবে। তাই আমি গাড়ি থামিয়ে মনিরের দিকে তাকালাম। আমি মনিরের দিকে তাকালাম। এবার হয়েছে। মনিরের হাত পা পেছনের দিকে করে মুখে টেপ মারা, তাই সে করেই যাচ্ছে। আমি মনিরা চেহারা দেখে ক্লোজ আপ হাসি দিলাম। সকালে খাওয়ার টেবিলে মনিরা রাজুর মধ্যে অনেক লড়াই হয়েছে। রাজু আমার ছোট ভাইয়ের মতো, সে অনাথ, দুনিয়ায় কেউ নেই তার। তবে সে একজন ভালো মনের মানুষ, গরিব দুঃখীদের সবসময় সাহায্য করে আমার মাধ্যমে। ভাই, ইনানকে বলে দাও আমার থেকে দূরে থাকতে।
না হলে আমি কিন্তু এই সব চুল ছিঁড়ে নিব। কি বললি তুই? দাঁড়া। মনিরা উঠে তেড়ে গেল রাজুর দিকে। ওই হচ্ছেটা কি? রাজু চুপচাপ চেয়ারে বয়। আর তুমি, তোমার তো ক্ষুধা লাগে না? যদি লাগে তাহলে বসেন আর আমাকে উদ্ধার করেন। মনিরা আমার দিকে তাকিয়েই হেসে বসে পড়ে। আরে অপু ভাই। হ্যাঁ ভাই। উঠে দাঁড়িয়ে রাজু। আমি রাজুর দিকে চোখ গরম করে তাকিয়ে আছি। মনিরা খাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। বাড়িটা বেশ বড় আর গোছালো। আচ্ছা, এই বাড়িটা কার? কার আবার? আমার। মনিরা রাজুর দিকে তাকায়। মানে আমার ভাইয়ার। সবার খাওয়া শেষ। আমার দিকে তাকিয়ে মনিরা বলল, বাহ, আমি কোথাও দেখিনি বা শুনিও নি যে কাউকে কিডন্যাপ করে নিজের বাড়িতে এনে রাখে, আবার খাবার খেতে দেয়। এতে কি বোঝা যায়? বোঝা যায় যে আরে কি বোঝা যায়? মনিরা একটু হেসে বলে, আমার লজ্জা করে শ্বশুর বাড়ির কথা নিজের মুখ দিয়ে কি করে কই। আমি এটা শুনে সেখান থেকে উঠে উপরের দিকে যেতে লাগলাম। মনিরা রাজুর দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, তোর এই আশা কোনোদিন পূরণ হবে না পিতনি। কি বলি তুই? না তুই বল পেতনি, শুনতে ভালোই লাগছে। শোন, কাছে আয়। রাজু মাথা নাড়ায়। আয়, কিছু বলবো না। রাজু মনিরার পাশে চেয়ারে টেনে বসে। তোর কি মনে হয় না বাড়িটা অনেক ফাঁকা? ভাব, যদি তোর ভাবি থাকতো তাহলে কি হতো? আরো ভাব, সেই ভাবিটা যদি আমি হই তখন কি হবে? না না, সেটা সম্ভব না। এই জন্যই তো তোর হেল্প চাই। বল না, কি করলে ওই হিটলারের মনে জায়গা পাবো? পাগলি একটা, বলে একটু হেসে দিলাম। কেন আমি উপর থেকে তাদের দেখছিলাম, ওদের কথা শুনছিলাম। হঠাৎ আমার ফোন বেজে ওঠে। আমি ঘরে চলে যাই। আচ্ছা ঠিক আছে। ফোনে আমি বললাম, রাজু রাজু। মনে থাকবে, এই একটা বিষয়ে ভাই দুর্বল। আমাকে ডাকছে, যাই আমি। হুম, আর আমি এটা জানতাম। হ্যাঁ বলো ভাইয়া। ওকে বল আমরা এক্ষুনি বের হবো। ভাবিকে বুঝি? আমার শার্ট পরছিল। হ্যাঁ, ওই কি বলি তুই? রাজু হেসে বলল, কিছু না, বলে সেখান থেকে পালালো। আমি নিজের মাথায় নিজে চড় মেরে বললাম, কন্ট্রোল আকাশ, কন্ট্রোল। বলো, এবার কথা বলো। আমি গাড়ি চালাচ্ছি আর মনিরের দিকে একটু করে তাকাচ্ছি। কিছু সময় পরে আমি খেয়াল করলাম মনিরের ফর্সা মুখ লাল হয়ে গেছে, সাথে চোখ দুটো কেমন চুপ হয়ে যাচ্ছে। সে ও করছে না। আমি তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে মনিরার সব বাঁধন খুলে দিই। আমি তাকে এমনভাবে বাঁধিনি যাতে কষ্ট হবে, তাহলে সেন্সলেস। মনিরা, মনিরা কথা বলো। আমি মনিরাকে ঝাঁকাচ্ছি আর বলছি, কথা বলো, কি হয়েছে তোমার? চোখ খোলো। ওই, আমার চোখে বিন্দু বিন্দু পানি দেখা দিচ্ছে। আমার মনে হচ্ছে আমার প্রিয় আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। মনের ভিতর অজানা এক কষ্ট হচ্ছে, যেমনটা হয়েছিল আমার মাকে হারিয়ে। ওই বাচাল মেয়ে, কথা বল। আচ্ছা তুমি এখন থেকে যতবার কথা বলো, কিছু বলবো না। চোখ খুলো প্লিজ। পানির বোতল থেকে পানি নিয়ে মনিরের মুখে চেটালাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমার চোখের এক ফোঁটা পানি মনিরের মুখে পড়ল। তখন আমি মনিরের দিকে ভালো করে খেয়াল করলাম। এমন অবস্থায় মনিরাকে অনেক মায়াবী লাগছে। আমি আমার চোখে হাত দিয়ে দেখি আমার চোখ ভিজে গেছে। কিন্তু কেন? আমি কান্না করছি? হ্যাঁ, এটা হওয়াই উচিত। তোমাকে হয়তো কষ্ট দিয়ে ফেলেছি, তারপর ভালোভাবেই পাচ্ছি। হসপিটাল, হ্যাঁ হসপিটালে যেতে হবে। হঠাৎ দুটো হাত এসে আমার চোখের পানি মুছিয়ে, থাক, অনেক হয়েছে, আর কান্না করা লাগবে না, যা বোঝার বুঝে গেছি। আমি মনিরের দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে আমার রাগ মাথায় চড়ে গেল, আর আমি মনিরের গেলে ঠাস করে একটা চর লাগিয়ে দিই। গাড়ির দরজা লাগিয়ে বাইরে চলে গেলাম। মনিরা আমার চর খেয়ে হাসছে। আমি একটু বাইরে গিয়ে দূরে বসলাম। যে হাতে মনিরাকে মেরেছি সেই হাতের দিকে তাকাচ্ছি। একটু আগে আমার মনে হচ্ছিল আমার প্রাণ পাখিটা ছটফট করছে। মনিরা এমন অবস্থায় দেখে অনেক কষ্ট হচ্ছিল। মনিরা যখন গাড়ি থেকে বের হবে তখন আমার ফোন বেজে ওঠে, কিন্তু ফোনটা গাড়ির মধ্যে। তাই ফোনটা হাতে এনে দেখে ওর বাবা আরমান আহমেদ ফোন দিছে। তাই মনিরা রিসিভ করে। পাপা, তোমার জামাইরে পাইয়া গেছি। আমি আর মনিরা পাশাপাশি বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। এমনভাবে বসে আছি যেন দুজনে অপরিচিত কেউ। পরিবেশটাও আজ আমাদের সাথে তাল মেলাচ্ছে। সমস্ত জড়তা ভেঙে বললাম, তুমি আমাকে যেমনটা ভাবো বা দেখছো আমি এমনটা না। ধরে নিতে পারো এটা আমার ছদ্মবেশ। আমি মনিরার দিকে তাকিয়ে কথাটা বললাম। আমার জীবন অনিশ্চিত মনিরা, সবসময় মৃত্যু আমায় তাড়া করে বেড়ায়। তার থেকে বড় কথা, আমি যে রাস্তায় চলি এটাই একশোয়ে, ফেরার পথ নেই। অনেক শত্রু এই রাস্তায়। তাই আমি চাই না আমার জন্য আমার কোনো প্রিয় মানুষের ক্ষতি হোক, জান যাক। মনিরা শুধু আমার কথাই শুনছে। আমিও মানুষ, ভালোবাসার অধিকার আমারও আছে, কিন্তু আমি পারি না, পারবো না আমি। এটা বলে আমার অন্যদিকে তাকাই, চোখে বিন্দু বিন্দু পানি লুকিয়ে মুসলাম। কি এমন পরিচয় যার জন্য আপনি কাউকে আপন করে নিতে পারবেন না? কি এমন কাজ করেন?
যাতে আপনার জীবন সংশয়। মনিরা আমার দিকে তাকায়, কিন্তু আমি অন্যদিকে তাকিয়ে আছি। একটু চুপ থাকি, একটা বড় নিঃশ্বাস নিয়ে বললাম, এ কে এর নাম শুনেছ? কে ওই গ্যাংস্টার এ কে? হ্যাঁ বলে আমি একটু হাসলাম মনিরের দিকে ফিরে। তো ও তোমার? না না, এ হতে পারে না। আমি যেটা ভাবছি আপনি। চোখ দুটো বড় করে বললাম, চলো, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। বলে আমি গাড়ির দিকে গেলাম। বাবা, বাবা। ওইদিকে চিৎকার করে ডাকছে জয়। জাবির তার সামনে এসে ইশারায় বলল, কি হয়েছে? বাবা, তুমি কি জানতে কবির চৌধুরীর একটা ছেলে আছে? জাবির কাগজে কিছু লিখে জয়ের কাছে দিল। সেখানে লেখা, হ্যাঁ, তবে কোনো কাজের না, শুনেছি অনেক ভীতু। তা তো তোমার মুখ দিয়েও বলতে পারতে। জয় চোখ গরম করে জাবির আবার লিখে দিল, যেদিন তুই কবির চৌধুরীকে মারবি ওই দিন তোর সাথে কথা বলবো। ও, তাহলে এই কথা। তাহলে কাজ শুরু করে দিই। ওই ছেলেকে তুলে নিয়ে আসি। ছেলেটা নিয়ে বাপ ঠিকই আসবে। জাবির নিজের মাথায় হাত ঘষিয়ে লিখল, আমারও তার সাথে পুরনো হিসাব বাকি আছে। ফৌজিয়ার অব্র এসেছে আজকে। আর অন্যদিকে ফৌজিয়ার অব্র এসেছে আজকে। রহমত মামার পরিবারে যেন খুশির আমেজ বইছে। নতুন জামাইয়ের জন্য বিভিন্ন রকম খাবার বানাচ্ছে আমার পিয়ারি মামি। আমিও রান্না করে টেবিলের উপর বসে আছি। আচ্ছা আকাশ, তোর কি মনে হয় না আমার কাজ করতে অনেক কষ্ট হয়? তা করো কেন? এক কাজের লোক থাকতে নিজে সব করো, তাহলে ওদের দিয়ে কি লাভ? তোকে বলি কি আর বুঝিস কি? বলছি যে আমার একজন সঙ্গী লাগবে ঝগড়া করার জন্য। বৌমা লাগবে আমার। ও, তা রিমনকে বিয়ে দাও। এখনো বাচ্চা। ওর বড় একটা তো এখনো দামড়ার মতো ঘুরে বেড়াচ্ছে। মা, ওর কথা ভাবতে হবে না, ওর জন্য মেয়ে রেডি আছে। রান্না করে ঢুকে ফৌজিয়া মামি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, কি আমি কিছু জানি না? আবলের মতো বলেই সেখান থেকে এক প্রকার পালিয়ে এলাম। যদি ওইখানে থাকতাম তাহলে আমার হাল বেহাল করে ছাড়তো কুর্তিটা। তবে সেদিন গাড়িতে মনিরা। একটা কথা বলি। হ্যাঁ, তবে কি জানো, পাগলেও নিজের ভালো বোঝে, তাই আশা করি তুমিও বুঝবে। দেখুন, আমি আপনাকে ভালোবাসি, কোনো স্বার্থের বিনিময়ে না। আপনার সুখ দুঃখের সাথী হতে চাই। জানি না ভবিষ্যতে কি হবে, তবে যতদিন বেঁচে আছে আপনার সাথে বাঁচতে চাই। শত ক্লান্তির মাঝে আপনার মুখের মুচকে হাসি হতে চাই। আর আমি ভবিষ্যতে বিশ্বাসী না, বর্তমানকে বিশ্বাস করি। জানি আমি বেশি কথা বলি, তবে যদি আপনি বলেন তো কথা বলাই ছেড়ে দেব। যদি আপনি আপনার মনের এক কোণে আমাকে একটু জায়গা দেন। আমি গাড়িটা থামিয়ে দিই। দুর্ভাগ্য মানুষকে দুইটা জিনিস শেখায়, এক ভাগ্যের কাছে হেরে যাওয়া, আর দুই ভাগ্যের সাথে লড়াই করে শক্ত হয়ে যাওয়া। তবে একটা কথা নিশ্চিত, এই শত্রু হৃদয়ে তোমার জন্য একটু হলেও জায়গা আছে, যার মানে আমি বুঝি না, হয়তো বুঝতেও চাইনি। তাই আমি আবার বলছি, যা করবা ভেবে করবা। আমি সব কিছু ভেবেই বলছি, ভালোবাসি আপনাকে। মনিরের চোখে পানি। আমি হাত উঁচু করে মুছ থেকে আবার হাত নামিয়ে ফেললাম। হঠাৎ মনির আমার হাত ধরে আমার হাত দিয়ে তার চোখের পানি মুছে নিল। আমি মনিরের দিকে তাকে একটু হাসলাম। অমনি মনির আমাকে জড়িয়ে ধরল। গাড়ি চলতে শুরু করলো। মনির এক হাত আমার হাতের মধ্যে। আচ্ছা, একে এর মানে কি? আপনার দলে কত লোক আছে? আচ্ছা, আপনি কয়টা খুন করেছেন? সবাই কি খারাপ ছিল? আচ্ছা, মানুষ মারতে কেমন লাগে আমাকে শিখাবেন? আচ্ছা, আমি কি গ্যাংস্টার হতে পারবো? আরো অনেক কিছুই বলে যাচ্ছিল মনিরা, তা আমার কোনো নামই নিচ্ছে না। আমি মনে মনে নিজেকে গালি দিচ্ছি। এখন তাই এই পরে কি হবে ভেবেই নিজেকে টুস করে গুলি মারতে ইচ্ছে করছে। কি গো নতুন জামাই, কেমন আছো? তোমার বোনটা যেমনটা রাখছে। তখন রিমন আকাশ আকাশ বলে চিৎকার করে সিঁড়ি দিয়ে নিচে নামছে উপর থেকে। চল আমার সাথে। যাবো, কিন্তু কোথায়? আমিও যাব। দুলা ভাই, আপনি? আচ্ছা চলেন। কিন্তু কোথায়? চল, গেলেই দেখতে পারবি। কালকে ব্ল্যাক মাফিয়া দেশে আসছে। কালকে আমাদের জন্য শুভ দিন। এই দিনেই আমি আমার শত্রুর লাশ দেখতে চাই। বাবা, তুমি টেনশন নিও না। আমার লোকেরা কবির চৌধুরী ছেলেকে কিডন্যাপ করতে গেছে। সে তুমি শুধু দেখো, আগে আগে হোতা হে কিয়া। হ্যালো মনি, তুই কোথায়? আরে ইয়ার, 5 মিনিটে চলে আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। বলে ফোন কেটে দিল ফৌজিয়া। কিছু সময় পরে মনিরা চলে এলো। কথা বলছে মনিরার সাথে, কিন্তু তার চোখ অন্য কিছু খুঁজছে। কিরে, তো কেমন বিচলিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? ফৌজিয়া একটু এসে বলল, না কিছু না। তা বাড়িতে কাউকে দেখছি না, সবাই কোথায়? মনিরা মুখ কালো করে বলল, তুই যাকে খুঁজছিস
সে একটু আগে বাইরে গেল। ও, এই এই আমি আবার কাকে খোঁজ করছি? হ্যাঁ, কি বলস তুই এসব? না, আমি আবার কখন কি বললাম? বাদ দে, বল কেমন কাটলো তোর? বুঝে নিন কি বলতে চাচ্ছে। আমি, রিমন আর অব্র গাড়ি থেকে বের হলাম। আমরা একটা হসপিটালের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। এখানে কি রে রিমন, কারো কিছু হয়েছে? হ্যাঁ, আমারও সেম কোশ্চেন। ভিতরে গেলে সব বুঝতে পারবি। চল, দুলাভাই আসেন। বলে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রিমন আমাকে। কিন্তু হসপিটালে যেতে অবাক, আমাদের বডিগার্ড এখানে কেন? তার মানে বড়ব্বু? না, এটা তো হতে পারে না। উনি কি ঠিক আছে? কিছু দূরে যেতেই দেখি বড়ব্বু একটা ডক্টরের সাথে কথা বলছে। ওনার সাথে আরও একজন দাঁড়িয়ে আছে, কালো শার্ট পরিহিত। বড়ব্বু সুস্থ দেখে মনে হচ্ছে আমার উপর থেকে বড় একটা পাথর সরে গেল। টেনশন হচ্ছিল ওনাকে নিয়ে, কিন্তু ওনার সাথে যিনি দাঁড়িয়ে আছে ওনাকে বড্ড চেনা লাগছে, মনে হচ্ছে অনেক কাছের কেউ। বুকের ভিতর ধুকপুক করছে। ডক্টরের সাথে কথা বলা শেষে যখন তিনি একটু ঘুরলো, তখন তার চেহারা স্পষ্ট দেখা গেল। আর তাকে দেখে আমি যেন জমে গেছি। বুকের ভিতর ধুকপুকটা অনেক বেড়ে গেল তার মলিন হয়ে যাওয়া চেহারাটা দেখে। কারণ সে আর কেউই নয়, আমার আব্বু রায়হান চৌধুরী। দেখে মনে হচ্ছে তিনি অনেক টেনশনে আছে। হঠাৎ কিছুর সাথে ধাক্কা লাগায় পড়ে গেলাম নিচে। অব্র তার ফুপাকে এখানে দেখে অবাক হয়, তাই ছুটে যাওয়ার সময় আমার সাথে একটু ধাক্কা লাগে। আমি নিচে পড়ে যাই, বড় আব্বু সহ। আব্বুর নজর পড়ে আমার দিকে। বড় আব্বু আমাকে দেখে আমার কাছে চলে আসে, কিন্তু আমার বাবা সেখানে দাঁড়িয়ে আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে আছি। আজ তার চোখে কষ্ট দেখা যাচ্ছে। এই কষ্টটা কিসের? একজন বাবার ছেলে হারানোর কষ্ট, নাকি অন্য কোনো কারণ? তবে আমার আজ এই মুখখানের উপর অনেক মায়া হচ্ছে। আমরা সাধারণত তাদের উপর রাগ দেখাই, অভিমান করি, যারা আমাদের সব থেকে কাছে রয়। আমারও হয়তো এটাই কারণ। আকাশ, তোর মা অনেক অসুস্থ। আরে মনিরা, মা কখন আসছো? এই তো আন্টি, মাত্র আসলাম। ফৌজি ওর মায়ের দিকে তাকিয়ে একটু ইশারা করলো। মনিরা, জানোস আমার তো বিয়ে হয়ে গেল, এবার আকাশের পালা। ওর জন্য মেয়ে ঠিক করাও আছে, ওর বাবার বন্ধুর মেয়ে। মনির এটা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেল। কি? না, এটা হতে পারে না। কেন হতে পারে না? মেয়েটাকে আকাশেরও পছন্দ হয়েছে। কি বাজে কথা বলছিস? হ্যাঁ, কালকে নাকি মেয়েকে ফাইনাল করেছে। আকাশ বলেছে মেয়েটাকে নাকি ওর খুব পছন্দ হয়েছে। ও, ভালো। মনিরা চোখে পানি, সেটা লুকাতে যাচ্ছে। এখন একটু সময় থাকতে সেটা ধরে রাখতে পারবে না। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আজকে যাই। আরে মেয়েটার পিকটা তো দেখে যা। ফৌজিয়া মনিরের হাত ধরে বলল। মনিরা কিছু বলছে না, ফৌজিয়ার দিকে তাকাচ্ছেও না। ফৌজিয়া নিজের ফোন থেকে মনিরের একটা পিক বের করলো আর বলল, এই দেখ, বল মেয়েটা কেমন কেমন মানাবে ওদের। মনিরা ফটো না দেখেই, অনেক সুন্দর, ভালোই মানাবে। আরে আগে তো দেখ। তখন মনিরা ফৌজিয়ার দিকে তাকায়। মনিরা চোখ দুটো লাল হয়ে গেছে, সাথে ফেসটাও। চোখ দিয়ে অনবরত পানি পড়ছেই। মনিরা যখন ফটোটার দিকে তাকায়, সাথে সাথে সে শক খায়। মনিরা একবার মামি আর একবার ফৌজিয়ার দিকে তাকায়, দেখে তারা দুজনে হাসছে। ভালোবাসিস আমার ভাইটাকে? অনেক, নিজের থেকেও বেশি। বলেই ফৌজিয়া জড়িয়ে ধরল। আমার পা আজ আমার কাছে অনেক ভারী মনে হচ্ছে, যেন আমার পায়ে গোচ্ছে না। সামনে যেতেই দেখি একটা কেবিনে জাহানারা বেগমের হাত ধরে বসে আছে বাবা, মুখে অক্সিজেন মাস্ক পরানো। তার ব্রেন টিউমার হয়েছে, অপারেশন করলে বাঁচার সম্ভাবনা 10%। ওনাকে এমনভাবে দেখি যেন আমার অনেক কষ্টই হচ্ছে। হবেই তো, একসময় আমু বলে ডাকতাম তাকে। বাবা বেরিয়ে এলো রুম থেকে, আমার সামনে এসে দাঁড়ালো। যদি কোনোদিন আমাকে বাবা মনে করে থাকিস, তাহলে একবার তোর মায়ের সাথে কথা বলে নে। জানি না এরপর কি হবে। আমার ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। আমি জানি আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই। আমি বড়বাবুর দিকে একবার তাকালাম, সে যেতে বলল। দরজা খুলে আমি কেবিনে প্রবেশ করলাম। অনেক শুকিয়ে গেছেন তিনি। হ্যাঁ, বিয়ের দিনই আমি খেয়াল করেছিলাম কেবিনে শুধু আমি আর জাহানারা বেগম। জাহানারা বেগম হাতের ইশারায় আমাকে কাছে ডাকলো। আমি তার পাশে গিয়ে চেয়ারে বসলাম, মুখের মাস্ক খুলে বলল, ওই কেমন আছোস? আমি কিন্তু অনেক ভালো আছি। তার চোখের পানি দুই পাশ দিয়ে গড়িয়ে পড়ছে। জানিস, তুই থাকতে তোর মর্ম বুঝিনি। ভেবেছিলাম তোকে তাড়াতে পারলে আমি শান্তিতে থাকতে পারবো। তুই যেদিন চলে গেছিস না, ওই দিন অনেক খুশি হয়েছিলাম রে, কিন্তু একদিন থেকে মন খারাপ ছিল। কারণ এবার আমি কার উপর অত্যাচার করব, কার সাথে রাগারাগি করে আমার সময় কাটাবো। তুই কি ওই সময় খেয়াল করেছিস আমি তোর সব সময় তোর পেছনে লেগে থাকতাম, কথা শোনাতাম, আমি তোকে ভালো মুখে দিতাম না। এটা আমার দোষ ছিল।
আমি মানছি, কিন্তু তোকে হারিয়ে আমি বুঝেছি তুই আমার জন্য কি ছিলি। তুই চলে যাওয়ার পর তোর কথা অনেক করে মনে পড়তে থাকে। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল এই সময়। সব সময় তোর কথা ভেবে চোখের পানি ফেলতাম। তোর আব্বুকে শুধু বলতাম তোকে এনে দিতে, কিন্তু তুই তো, তোর কথা ভেবে আমি কোনো বাচ্চা নিইনি, কারণ তখন তুই আমার সন্তান হয়ে গেছিলি। তখন তুই প্রথম যে আমাকে আম্মু বলতো। ওদিন আমি তোর সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু নিয়তির কি বিধান, ওই সময় আমার মাথা ব্যথা শুরু করে। আমাকে একটা রুমে নিয়ে যায়। ডাক্তার বলেছিল বেশি চিন্তা না করতে, না হলে নাকি আমার সমস্যা হবে। কিন্তু আমি যা করেছি এটা সব সময় আমার মাথায় থাকে। কি করে ভুলি বল? আমি যে অপরাধ করেছি এটা তার কাছে অনেক নগণ্য। আমি মাথা নিচু করে বসে আছি। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি না, কারণ আমি জানি আমি যা করেছি এটা ক্ষমার অযোগ্য। আরে আমি তো পুরো মহিলা জাতির কলঙ্ক। তবে একটা অনুরোধ, আমি চলে গেলে তোর বাবা একা হয়ে যাবে রে, পারলে একটু দেখে রাখিস। আমি আর থাকতে পারলাম না কেবিনে। আমি এক প্রকার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে এলাম। আমি কারোর সাথে কথা না বলে হসপিটাল থেকে বেরিয়ে গেলাম। আমি গাড়ি চালাচ্ছি পাগলের মতো, কোনো দিকে খেয়াল নেই। একটু আগে বলা কথাগুলো আমার মাথায় ঘুরছে। হঠাৎ একটা ট্রাক এসে আমার গাড়িতে ধাক্কা দেয়। তারপর আর কিছু মনে নেই। আমি মিটিমিটি করে চোখ খুলছি। মাথার পেছনের দিকটা প্রচুর ব্যথা করছে। চারদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছি এখন কোথায়, কিন্তু চারদিকে ঘুনঘুটে অন্ধকার। আমি আমার হাত পা নাড়াতে পারছি না, কিছু বলতে পারছি না। হয়তো আমার মুখে কেউ টেপ মেরে দিয়েছে। মনে হচ্ছে কিছু একটার সাথে আমার হাত পা বাঁধা। আমি মনে করে চেষ্টা করছি কি হয়েছে আমার সাথে। আমি তো গাড়ি ছিলাম। আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ একটা ট্রাক আমার গাড়িতে ধাক্কা দেয়। ফলে আমার গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলি। পরে অনেক কষ্ট করে গাড়িটা কন্ট্রোল করি আর সেটা দাঁড় করাই। গাড়ি থেকে বের হতেই কে আমার মাথার পেছনে একটা বাড়ি দিয়ে দেয়। পরে আর কিছু মনে নেই আমার। আমি মাথায় ব্যথা অনুভব করছি। হঠাৎ দরজা খোলার শব্দ হলো আর টুক করে লাইট জ্বলে উঠলো। এবার আমি সবকিছু দেখতে পেলাম। আমাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, সাথে সামনে থাকা ব্যক্তিকেও। জয় আমার সামনে একটা চেয়ার টেনে বসলো। দেখ ব্রো, আমি তোকে চিনি না, ইভেন কোনোদিন দেখিও নি। তোর সাথে আমার কোনো শত্রুতাও নেই, কিন্তু আমার বাবার তোর বাবার সাথে আছে। তোর বাবাকে মারতে হবে, কবির চৌধুরীকে মারতে হবে। আমার এটা শুনে রাগে পুরো শরীর শিরশির করতে লাগলো। তোকে এখানে আনার একটাই উদ্দেশ্য, যে ঘাড় টানলে মাথা আসে, তেমনই তোকে ধরলে কবির আসবে। আমি শুধু মনে মনে বলছি, একটু শুধু সারা পাই, তারপরে দেখাচ্ছে মজা। প্লেন থেকে নামছে একটা লোক, মধ্যবয়স্ক হবে, চুলগুলো হালকা পাকা, মুখের ভিতরে জল্লাদের মতো গোঁফ, হাতে একটা সোনার পিস্তল। যা যা পড়েছে সবকিছু কালো, তবে হাইট একটু ছোট। ওয়েলকাম ওয়েলকাম বস। চল। ব্ল্যাক মাফিয়া, নাম আশিক। তবে এর আরও একটা পরিচয় আছে। সবাই মিলে গাড়িতে উঠলো। সারিভাবে 5টা গাড়ি চলছে। মাঝখানে গাড়িতে জাবির আর আশিক। কিছু সময় পরে তার একটা গোডাউনের কাছে চলে এলো। জয়ের লোকেরা আকাশের চেয়ারটা উঁচু করে একটা স্থানে নিয়ে আসলো। জয় ফোন দিয়ে আকাশের সামনে গিয়ে বলল, ব্রো ইসমাইল। বলে একটা পিক তুললো। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, ও তুই ইসমাইল, করবিটা কি করে? তোর মুখটাই তো বন্ধ। বলে হেসে উঠল। সাথে জয়ের লোকেরা হো হো করে হেসে উঠল। এদিকে আমার কিডন্যাপের খবর বরাবর কাছে পৌঁছে গেছে। যখন তার কাছে জাবির ফোন দিয়েছিল, দুর্ভাগ্যবশত বাবা সেটা রিসিভ করে, আর জাবির তাকে কবির ভেবে সব বলে। ওটা শুনে বাবার হাত থেকে মোবাইলটা পড়ে যায় আর সেখানে বসে পড়ে। সবাই এটা দেখে তার কাছে চলে যায়। কি হয়েছে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আকাশকে কিডন্যাপ করা হয়েছে, ওকে নাকি গোডাউনে বেঁধে রাখা হয়েছে। চোখের পানি যেন বাদ মানছে না আর। বড়াব্বু তার পাশে বসে পড়ল। চিন্তা করবেন না, আপনার ছেলের কিছু হবে না। আপনি হয়তো জানেন না, আপনার ছেলে হচ্ছে এমন এক সিংহ যে যত সময় যাবে তত সে হিংস্র হয়ে উঠবে। বাবা বড়াব্বুর দিকে তাকায়। বড়াব্বু মুচকি এসে বলল, চিন্তা করেন না, আমি যাচ্ছি আকাশকে বাঁচাতে। জয় আমার সাথে অনেক অপমানজনক খেলা করতেই থাকে, যাতে আমার পিতৃ পর্যন্ত চলে যাচ্ছে। এমন সময় জাবি সহ ব্ল্যাক মাফিয়া আশিক সেখানে আসলো। আমি আশিককে দেখেই অবাক, কারণ ইনি তো আমার সৎ মামা, যাকে আমার সৎ মা সবসময় টাকা দিত। আশিকের কেন জানি আমার চেহারাটা চেনা চেনা লাগছে। আমি ও করছি, যেটা দেখে আশিক বলে মুখ খুলে দিতে। আমি আশিকের দিকে তাকিয়ে একটু হাসলাম আর বললাম, কি মামাজি ওরফে ব্ল্যাক মাফিয়া, কেমন আছেন? তাহলে তুই এখনো বেঁচে আছিস? আমি একটু হাসলাম। আমি জাবিরের দিকে তাকাই। কি দারোগা সাহেব, মাথার দাগটা তো দেখছি এখনো আছে।
জাবির সাথে সাথে তার মাথার দাগের ওপর হাত দেয়। হঠাৎ জয় টুস করে একটা ঘুষি মেরে দেয় আমার মুখে। আমার বাবাকে মেরেছিলি, তার মানে তুই সেই যার জন্য সে চাকরি হারিয়েছে। বলে আরো একটা ঘুষি মারলো। আমার মুখে হাসি মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আরে আস্তে আস্তে, আমার বাগিনা হয়, তাই একটু কম কষ্ট দিয়ে মেরো। আর আমার ডিল কোথায় মিস্টার জাবির? দরজা দিয়ে আসতে আসতেই আমার বড় আব্বু বলল, ওকে ছেড়ে দাও, আমি এসেছি। বাহ, নাম নিতে না নিতেই বান্দা হাজির। আশিক অন্যদিকে ফিরে আসে। বাবা তার চেহারা দেখতে পায়নি এখনো। আশিক পকেট থেকে একটা পেপার বের করে জাবিরকে ধরিয়ে দিল। ছাড়বো, তবে আগে এখানে একটা স্বাক্ষর করতে হবে। বড়ব্বু কিছু না পড়েই সাইন করে দিল। তখন আশিক কবি চৌধুরীর দিকে ফিরে, আর বড়ব্বু সেটা দেখে রাগে চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো। কারণ এই সে যে আমার বড়ব্বুর পরিবারকে মেরেছিল। বড়ব্বু আশিকের দিকে ছুটে যেতে লাগলো। আশিক বড়ব্বুর বুকে একটা লাথি মারে। সে ছিটকে গিয়ে পড়ে কিছুটা দূরে। আমি এই বলে চিৎকার করে উঠলাম। এটা দেখে জয় আমাকে মারতে থাকে। এদিকে আশিককে বড়ব্বু মারছে। লজ্জা করে না? লজ্জা করে এতগুলো মানুষই আমাকে বেঁধে মারতে? আমি সেই কথাগুলো বললাম। ভয় পাস নাকি যে আমি একাই তোদের সবাইকে মেরে দেবো? ভীতু শালা। আমার মুখের অনেক অংশ দিয়ে রক্ত বের হচ্ছে। না, তুই ওর কথা শুনবি না, ওটা ওর কোনো চাল। জয় ইশারা করলো আমাকে খুলে দিতে। জয় কবি চৌধুরীর সামনে গেল। তার হাতে একটা ছুরি। এখান থেকে হসপিটাল 10 মিনিটের পথ। কুচ করে বড়ব্বুর হাত ধরে হাতে শিরা কেটে দিল। পারলে তোর বাবাকে বাঁচিয়ে দেখা, 15 মিনিটেই শেষ। আমি জানি স্থির হয়ে গেছি। বড়ব্বু তেমন নাড়াচাড়া করছে না, তবে শ্বাস এখনো আছে। দুইজন ছেলে আমাকে মারতে আসছে, হাতে ধারালো অস্ত্র। আমি একটার বুকে ঘুষি মারলাম, অন্যটার গলায়। দুটোই শেষ। জয় এটা দেখে তো অবাক। হঠাৎ করে জ্বরের বেগে আমি জয়ের সামনে গেলাম। আমার কাছে সময় আছে, কিন্তু তোর কাছে একটু সময় নেই। আমি আমার হাতে ছুরিটার দিকে তাকিয়ে বললাম, ছুরিটা থেকে টপটপ করে রক্ত পড়ছে। জয় তার বাবার দিকে তাকালো যে সে ঢলে পড়ছে। জয় ছুটে গেল জাবেরের কাছে। সে দেখে তার বাবার গলায় আমি ছুরি চালিয়ে দিছি। সামনে তাকিয়ে দেখে আশিকে পড়ে আছে মাটিতে, তার শরীর থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আমি এই দুটো ছেলেকে মারার পরে ওদের অস্ত্র নিয়ে ছুটে আশিক আর জাবিরের গলায় চালিয়ে দিই। সাথে সাথে অনেকজনকে মেরেছি। জয় তার বাবাকে ধরে চিৎকার করে ওঠে আর আমার দিকে ছুটে আসে আমাকে ঘুষি মারবে। তখন আমি শরীরকে জয়কে জড়িয়ে ধরি। জয়ের চোখ বড় বড় হয়ে গেছে। আমাকে মাফ করে দিস। আর হ্যাঁ, আমি কিন্তু ভূত ভয় পাই, তাই আমার পিছনে যেন পড়িস না, বলে আমি জয়কে ছেড়ে দিলাম। জয় দেখলো তার বুকে ছুরি ঢুকানো। আমি তাড়াতাড়ি আমার বড় বুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাই হসপিটালের উদ্দেশ্যে। 3 মাস পর। আকাশ, ওই আকাশ, উঠ। আজকে তোর বিয়ে আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ওহ যাও তো আম্মু, আমি আজ বিয়ে করবো না। ওই কি বললি? কি বললে? না না না। তখন আমি বুঝলাম কি করে ফেলছিস। জাহানার বেগম আমার আম্মু, তার অপারেশন সাকসেসফুল হয় আর এখন আমরা একসাথে থাকি। ও হ্যাঁ, আজ আমার বিয়ে, মানে মনিরার সাথে বিয়ে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। তবে কেউ জানেন আমি কে। আর ওই দিনের পর থেকে দেশে প্রায় সবাই একে নামকে বাঘের মতো ভয় পায়। তো আপনাদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ আপনারা ভালো করেই জানেন আমি কে। গল্পটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফিজ।